হ্যালো হ্যালো হ্যালো, কি অবস্থা আপনাদের সবার? কেমন আছেন আপনারা সবাই? হোপফুলি সবাই অনেক ভালো আছেন। অনেকদিন পর ক্লাস নিতে আসলাম, তার কারণটা হয়তো আপনারা জানেন অলরেডি। আচ্ছা, যাই হোক কথা না বাড়াই, অনেকে জয়েন করেছেন, অনেকে জয়েন করেন নাই। যারা জয়েন করেছেন তারা কষ্ট করে গিয়ে একটু টেলিগ্রামে বলা লাগবে যে ক্লাস শুরু হয়ে গেছে। ক্লাসে জয়েন করার জন্য একটু কষ্ট করে যে টেলিগ্রামে যাওয়া লাগবে অ্যান্ড পোলাপানকে বলা লাগবে যে ক্লাস শুরু হয়ে গেছে, তোমরা জয়েন করো ফার্স্ট, ঠিক আছে? চলেন চলেন একটু তাড়াতাড়ি টেলিগ্রামে গিয়ে পোলাপানকে জানাই দিয়ে আসেন যে ক্লাস শুরু হয়ে গেছে, পোলাপান যেন তাড়াতাড়ি চলে আসে। আচ্ছা, যারা জয়েন করেছো তারা কি আমার কথা শুনতে পাচ্ছ কিনা, আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাই দাও। যারা জয়েন করেছো তারা কি আমার কথা শুনতে পাচ্ছ কিনা এন্ড আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা আমাকে কষ্ট করে একটু জানিয়ে দাও। এটা জানাই দিলে আমি ক্লাসটা তাহলে শুরু করতে পারি, ঠিক আছে? আমাকে একটু কষ্ট করে জানিয়ে দাও। ওকে, আচ্ছা এসে গেছি ভাইয়া। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ, আসার জন্য ধন্যবাদ। ওকে, এই তো বেশ কয়েকদিন চলে আসছে, বেশ কয়েকজনকে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনারা কি আমার কথা সবাই শুনতে পাচ্ছেন আর আমাকে দেখতে পাচ্ছেন? দাদা, হেই কি অবস্থা? অল ক্লিয়ার, গ্রেট, অস্থির অস্থির, সবার কাছে সবকিছু ক্লিয়ার। তাহলে ক্লাস শুরু করি। আমরা চ্যাপ্টারের শেষের দিকে আছি। আমাদের আর ইলেকট্রিক ডাইপোল আর গাউসের ল এই দুইটা বাকি আছে। এই দুইটা হলে আমাদের চ্যাপ্টার কমপ্লিট। সো এই দুইটার একটা আজকে আমরা ইলেকট্রিক ডাইপোল যেটা ওটা আজকে আমরা শুরু করব, দেন এটা শেষ করে আমরা গাউসের লতে যাব আস্তে আস্তে, ঠিক আছে? ওকে, সবকিছু ক্লিয়ার? ওকে, তোমরা টেলিগ্রামে জানাইছো যে ক্লাস শুরু হয়েছে, টেলিগ্রামে জানাইছো সবাই? ওকে, তাহলে চলেন ক্যামেরা ঘুরে ক্লাস শুরু করে দেওয়া যাক। ওকে, এসে গেছি ভাইয়া, ধন্যবাদ ভাই, ধন্যবাদ। চলেন 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 আমরা তাহলে ক্লাসটা শুরু করে দিই, ঠিক আছে? ওকে, দাঁড়াও, আমার মাইকে একটু জট পাকাই গেছে। দেখো শোনো, আজকে আমরা কি পড়বো ভাইয়া? তড়িৎ দ্বিমেরু। কি পড়বো? তড়িৎ দ্বিমেরু। ইংলিশে কি বলে? ইংলিশে বলে ইলেকট্রিক ডাইপোল। কি বলে? ইলেকট্রিক ডাইপোল, ঠিক আছে? মানে কি, এটার দুইটা মেরু আছে। সহজ কথা, কি আছে? এটার দুইটা মেরু আছে। ভাইয়া এই মেরু কেমন মেরু? এই মেরু কেমন মেরু? উত্তর মেরু দক্ষিণ মেরু না। এটা কি চৌম্বকের ওই যে উত্তর মেরু দক্ষিণ মেরুর মতো, পৃথিবীর উত্তর মেরু দক্ষিণ মেরুর মতো? না, এখানে আমরা মেরু বলতে, দুইটা মেরু বলতে বোঝাচ্ছি একটা সাইডে থাকবে পজিটিভ চার্জ এবং আরেকটা সাইডে কি থাকবে? নেগেটিভ চার্জ। খুবই সহজ কথা, খুবই সহজ কথা। কি বললাম? একটা সাইডে থাকবে পজিটিভ চার্জ আর একটা সাইডে থাকবে নেগেটিভ চার্জ, ঠিক আছে? এটাকে আমরা বলি পজিটিভ পোল বা ধনাত্মক মেরু, এটাকে আমরা বলি নেগেটিভ পোল বা ঋণাত্মক মেরু, ঠিক আছে? দুইটা মেরু মানে কি উত্তর দক্ষিণ মেরু না, একটা সাইডে থাকবে পজিটিভ, একটা সাইডে থাকবে নেগেটিভ। যে সাইডটা পজিটিভ থাকবে সেটা কি বলবো? পজিটিভ পোল বা ধনাত্মক মেরু, এবং যে সাইডটা নেগেটিভ থাকবে কি বলবো? নেগেটিভ পোল বা ঋণাত্মক মেরু, ঠিক আছে? আচ্ছা, এখন ভাই তাহলে তড়িৎ দ্বিমেরু কাকে বলে? এটা লিখে দিয়ে আসলেই হবে দুইটা মেরু আছে? না, এরকম না, এভাবে লেখা যাবে না, ঠিক আছে? লেখো, সবাই লেখেন একটু। দুটি খুবই ক্ষুদ্র সমমানের বিপরীতধর্মী চার্জ খুবই নিকটে রাখা হলে, কোথায় রাখা হলে? খুবই নিকটে, একদম কাছাকাছি, খুবই নিকটে রাখা হলে তারা মিলে একটি ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরু তৈরি করে। তারা মিলে কি করে? তারা মিলে একটি তড়িৎ দ্বিমেরু তৈরি করে। কি করে? তড়িৎ দ্বিমেরু তৈরি করে। এই আমার কথা কি বুঝছেন কি বলছি? আমার কথা কি বুঝে যায় কি বলছি? দুইটা খুবই ক্ষুদ্র এবং সমমানের চার্জ, সমমানের, আবার কি বলছি? বিপরীতধর্মী। বুঝো কয়েকটা জিনিস, ক্ষুদ্র, সমমানের, আবার বিপরীতধর্মী, ঠিক আছে? ক্ষুদ্র বলতে কি বুঝাচ্ছি? মানে চার্জের মান খুবই ছোট হবে। চার্জের মান কেমন হবে? খুবই ছোট হবে। চার্জের মান কেমন হবে? খুবই ছোট হবে, ঠিক আছে? দ্বিতীয়টা সমমানের, মানে পজিটিভ চার্জ যতখানি থাকবে নেগেটিভ চার্জ ততখানি থাকবে। পজিটিভ চার্জ যদি 10⁹ কুলম থাকে, -9 কুলম থাকে, লাইক ধরো পজিটিভ চার্জ আছে 10⁻⁹ কুলম, তাহলে নেগেটিভ চার্জ কতখানি থাকবে? -10⁻⁹ কুলম। বুঝছো? দেখো মানটা কিন্তু খুবই ছোট, মানটা কিন্তু খুবই ছোট, খুবই ক্ষুদ্র মানের, ঠিক আছে? আবার তাদের মান দুইটা কি বলতো? সমান। মান দুইটা কি? সমান। এখন মান দুইটা কি একই ধর্মী? দুইটাই কি পজিটিভ? না, একটা পজিটিভ হলে আর একটা নেগেটিভ। তাহলে কি বললাম? দুইটা খুবই ক্ষুদ্র আবার সমমানের, যাদের মান সমান কিন্তু বিপরীত ধর্মী চার্জ যদি খুবই নিকটে রাখা হয়
খুবই নিকটে রাখা হয়, মানে তাদের মধ্যবর্তী দূরত্ব যদি শূন্যের কাছাকাছি হয়, তাদের মধ্যবর্তী দূরত্ব যদি শূন্যের কাছাকাছি হয়, তাহলে তারা মিলে যে জিনিসটা তৈরি করে সেটাকে আমরা কি বলবো? তড়িৎ দ্বিমেরু। বুঝছেন? এখনো বুঝেন নাই? ভালো, এবার বুঝেন। দেখেন, এটা একটা চার্জিত বস্তু, এটা একটা চার্জিত বস্তু, ঠিক আছে? এটার মধ্যে চার্জ আছে কিউ কুলম। যদি এটার মধ্যে কিউ কুলম থাকে, এটার মধ্যেও কি থাকবে? সমমানের কিন্তু বিপরীতধর্মী চার্জ, তার মানে মাইনাস কিউ কুলম। বুঝছেন? এখন বলেন তো এই কিউ এর মানটা কি অনেক বড় হবে? 500 কুলম, 600 কুলম হবে, 10 কুলম, 20 কুলম হবে? না, অনেক ক্ষুদ্র হবে, খুবই ছোট মানের হবে। তার মানে কিউ এর মান হবে টেন্ডস টু 0, মানে শূন্যের কাছাকাছি, খুবই ক্ষুদ্র বোঝানোর জন্য ব্যবহার করা হচ্ছে। বুঝছো? আচ্ছা, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব কি হবে বলো তো? তাদের যে তুমি পাশাপাশি রাখবা, তাদের মধ্যবর্তী দূরত্বটা কি হবে? তাদের মধ্যবর্তী দূরত্বও হবে শূন্যের কাছাকাছি। যদি এরকম ভাবে একটা সিস্টেম তুমি বানাইতে পারো, তাহলে এই সিস্টেমটাকে আমরা কি বলবো? ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরু। কি বললাম? এই সিস্টেমটাকে আমরা কি বলবো? ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরু। খুবই সহজ কনসেপ্ট, কঠিন কিছু না। দুইটা সমমানের এবং ক্ষুদ্র মান যেটা হবে সেটা কি হবে? খুবই ক্ষুদ্র হবে, এবং মান দুটো কি হবে? সমান হবে। মান দুটো কি হবে? সমান হবে, এবং মানগুলো কেমন হবে বলতো? খুবই ক্ষুদ্র হবে। চার্জ দুটো কি একই প্রকৃতির হবে? না, বিপরীতধর্মী হবে। একটা যদি পজিটিভ হয়, একটা হবে নেগেটিভ, ঠিক আছে? আরেকটা বার, দুইটা সমমানের, মান দুটো কেমন? সমান। মান দুটো কেমন? সমান। বুঝতে পারছেন? মান কি অনেক বড়? না, মান শূন্যের কাছাকাছি, অনেক ছোট, অনেক ছোট। তারা কি একই ধর্মী? না, বিপরীত ধর্মী। একজন পজিটিভ হলে একজন নেগেটিভ, ঠিক আছে? বুঝতে পারছেন? তাদেরকে যদি অনেক কাছাকাছি রাখা হয়, মানে তাদের মধ্যবর্তী দূরত্ব যদি শূন্যের কাছাকাছি হয়, তাহলে এই যে সিস্টেমটা তারা তৈরি করছে, তারা দুইজন মিলে যে সিস্টেমটা তৈরি করছে, এটাকে আমরা কি বলবো? ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরু। তাহলে দুইটা খুবই ক্ষুদ্র সমমানের বিপরীতধর্মী চার্জ যদি খুবই নিকটে রাখা হয়, তারা মিলে একটি তড়িৎ দ্বিমেরু তৈরি করে, বা তারা মিলে যে সিস্টেমটা তৈরি করে তাকে আমরা কি বলি? তড়িৎ দ্বিমেরু বলি। চলেন, সংজ্ঞায় কারো কোনো সমস্যা আছে? সংজ্ঞায় কারো কোনো সমস্যা আছে? এই সংজ্ঞা বুঝতে কারো কোনো সমস্যা আছে? ডেফিনেশন নিয়ে কোনো সমস্যা আছে? পরীক্ষা আসলে বুঝাই দিতে পারবে না? স্যারকে বুঝাই দিতে পারবে না বলো তো? বাচ্চারা যদি পরীক্ষায় আসে, আপনারা কি স্যারকে বুঝাই দিতে পারবেন নাকি পারবেন না? কোনটা? যদি পরীক্ষায় এই জিনিস আসে, আপনারা কি স্যারকে বুঝাই দিতে পারবেন নাকি পারবেন না? কোনটা আমাকে একটু জানা যায়? মান অনেক বড় হলে কি হবে? তখন এটা স্টেবল হবে না। দেখো আমি বলি, মান অনেক ছোট হওয়ার কারণ আছে, ঠিক আছে? মান অনেক ছোট হলে এদেরকে অনেক কাছাকাছি নিয়ে রাখা যায়। এখন ধরো মান অনেক বড়, বুঝো? ধরো তোমার 500 কুলম, হ্যাঁ, আর এই পাশে ধরো -500 কুলম, বলো। আর এখানে আছে 10 টু দি পাওয়ার -10 কুলম, আর এখানে আছে -10 টু দি পাওয়ার -10 কুলম। কোন দুইটার মধ্যে আকর্ষণ বল বেশি হবে? এই দুইটার মধ্যে আকর্ষণ বল অনেক বেশি হবে। যদি এই দুইটার মধ্যে আকর্ষণ বল অনেক বেশি হয়, তারা কি এই দূরত্বে স্টেবল থাকবে? না, তারা কাছাকাছি চলে আসবে। বুঝতে পারছো মান কেন ছোট নেওয়া হচ্ছে? মান ছোট নেওয়া হচ্ছে সিস্টেমটাকে স্টেবল করার জন্য। তুমি যদি মান বড় করে দাও, তারা আকর্ষণ করে কিন্তু একদম লেগে যাবে, এইভাবে স্টেবল থাকবে না, কাছাকাছি চলে আসবে, একদম লেগে যাবে। বুঝতে পারছেন? এর জন্য মানগুলোকে ছোট নেওয়া হয়েছে, যেন তারা এইভাবে থাকে, যেন স্টেবল থাকে, মানে আকর্ষণ বল যেন অনেক বড় না হয়। এখন ধরো একটা মার্কার আছে, মার্কারকে আমি ফু দিলাম, নড়ছে? নড়ে নাই কেন? কারণ আমি বাতাস দিয়ে যে বলটা দিছি সেটা ওকে নড়ানোর জন্য যথেষ্ট না। এখন যদি আমি মার্কারটা কেমন করে গুতা দিই, নড়বে, ঠিক আছে? সো একইভাবে চার্জের মান যদি অনেক বড় হয়, তাদের আকর্ষণ বল কি হবে? অনেক বেশি হবে। একটা পজিটিভ একটা নেগেটিভ কি করবে? একজনকে আকর্ষণ করবে, তখন আকর্ষণ বল অনেক বেশি হবে। যখন আকর্ষণ বল অনেক বেশি হবে, তখন কি হবে? চার্জ দুটো নড়ে একজনের কাছাকাছি চলে আসবে। সিস্টেম কি স্টেবল হবে? না। বাট মান যদি অনেক ছোট হয়, আকর্ষণ বল কি হবে? অনেক কম হবে। তখন এই ক্ষুদ্র মানের বল ওদেরকে নড়ানোর জন্য যথেষ্ট না, তখন সিস্টেমটা হবে স্টেবল। সো সিস্টেমটাকে স্টেবল করার জন্য আমরা কি করছি? চার্জের মান খুবই ক্ষুদ্র নিছি। বুঝতে পারছো বাচ্চারা? আপনারা কি বুঝতে পারছেন? চার্জ কেন ছোট নেওয়া হয়? তো কোশ্চেন ওয়াজ গুড। আপনারা কি বুঝতে পারছেন চার্জের মান কেন ছোট নেওয়া হয়েছে? সিস্টেমটাকে স্টেবল করার জন্য। কেউ যদি বলে কেন চার্জের মান ছোট নিয়েছি, সিস্টেমকে স্টেবল করার জন্য। কারণ আমি যদি চার্জের মান বড় নেই, তখন এরা কি করবে? পরস্পরকে আকর্ষণ করে অনেক কাছাকাছি চলে আসবে, তখন সিস্টেম আর স্টেবল হবে না। ওকে, সো সিস্টেমটাকে স্টেবল করার জন্য আমাদের চার্জের মান ছোট নেওয়া দরকার, এর জন্য ছোট নেওয়া হয়েছে। ঠিক আছে, ওকে, নাইস। ওকে, এখন তড়িৎ দ্বিমেরুর ব্যাপারে দুইটা জিনিস আপনার জানা লাগবে। কয়টা জিনিস জানা লাগবে? দুইটা। তড়িৎ দ্বিমেরুর ব্যাপারে কয়টা জিনিস জানা লাগবে? দুইটা। কয়টা? দুইটা। আচ্ছা, কি কি? চলো প্রথমে একটা তড়িৎ দ্বিমেরু আঁকি। এখানে একটা, হ্যাঁ।
এখানে আছে আমার মাইনাস কিউ কুলম, তাহলে এখানে কতক্ষণ থাকবে প্লাস কিউ কুলম। বলেন এই দুইটার মধ্যবর্তী দূরত্ব ধরেন এটা, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কতখানি, এতখানি, ঠিক আছে। আচ্ছা এই মধ্যবর্তী দূরত্বকে ধরা হয় 12। কি বললাম, মধ্যবর্তী দূরত্বকে কত ধরা হয় 12। আমি যদি বলি তড়িৎ দ্বিমেরুর দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব কত, সেটা কি এল নাকি 12? তোমার বইয়ের যে কনভেনশন সেইটা অনুযায়ী সেটা কত 12। কত 12। আমরা 12 বলতে কিন্তু দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্বের দ্বিগুণকে বোঝাচ্ছি না। এই 12 কি বলতো, 12টাই দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে। 12 নেওয়ার দরকার আছে, তার জন্য নেওয়া হয়েছে, বলতেছে একটু পরে। 12টা কি বলতো, চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। কি বললাম, 12টা কি, চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। মনে থাকবে 12 জিনিসটা কি, চার্জ দ্বয়, যে চার্জ দুইটা সেই দুইটার মধ্যবর্তী দূরত্ব। এখন ভাই কেন চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এল না নিয়ে 12 নিলাম, কারণ এখন মাথায় রাখা লাগবে তড়িৎ দ্বিমেরুর যাবতীয় সব হিসাব, তড়িৎ দ্বিমেরুর যাবতীয় তড়িৎ দ্বিমেরুর যাবতীয় সকল দূরত্বের হিসাব, কিসের হিসাব, সকল দূরত্বের হিসাব, দূরত্বের হিসাব সেন্টার থেকে করা লাগে, সেন্টার থেকে করতে হয়, সেন্টার থেকে করতে হয়। বুঝেন, তড়িৎ দ্বিমেরুর যাবতীয় সকল দূরত্বের হিসাব, আপনি যখনই দূরত্ব মাপতে যাবেন তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে আপনাকে বলবে এই পয়েন্টে প্রাবল্য বের করো, ওই পয়েন্টে বিভব বের করো, তখন কি আপনার দূরত্ব মাপা লাগবে না? দূরত্বটা কোন জায়গা থেকে মাপবেন, এই চার্জ থেকে মাপবেন নাকি এই চার্জ থেকে মাপবেন? কোনোটা থেকে এটা, কোন জায়গা থেকে মাপবেন বলুন তো? এই যে সেন্টার থেকে। সবকিছু কোন জায়গা থেকে মাপা হয়, এই যে সেন্টার থেকে মাপা হয়। সবকিছু কোন জায়গা থেকে মাপা হয়, সেন্টার থেকে মাপা হয়। বুঝছো, সবকিছু কোন জায়গা থেকে মাপা হয়, সেন্টার থেকে মাপা হয়। সেন্টারটা কি, এই যে দুইটার মধ্যবর্তী দূরত্ব, তার মাঝখানের জায়গাটাকে আমরা বলি হলো সেন্টার। ওকে, তাহলে টোটালটা যদি 12 হয় তাহলে এটুক কি হয় বলো, এল, এইটুক কি হয় বলো, এল। বুঝতে পারছেন? এখন আমি বললাম এই পয়েন্ট, এই পয়েন্ট এখান থেকে আর পরিমাণ দূরত্ব অবস্থিত। আমি বললাম সেন্টার থেকে কতখানি দূরত্ব অবস্থিত, বলতো কি বলবা, এল প্লাস আর। এখান থেকে আর সেন্টার থেকে কতখানি, এল প্লাস আর। এখন তুমি যদি টোটালটাকে এল ধরতা, এখানে কিন্তু L/2 চলে আসতো, ফ্র্যাকশন চলে আসতো। সো এই ফ্র্যাকশনটাকে অ্যাভয়েড করার জন্য বা ভগ্নাংশকে অ্যাভয়েড করার জন্য টোটাল ডিস্টেন্সটাকে 12 ধরে নেওয়া হয়েছে, যেন এই অর্ধেকটা এল হয়। এটা মানে অন্য কোনো কারণ নেই, এটা জাস্ট আমাদের সুবিধার জন্য, হিসাবের সুবিধার জন্য, আর কোনো কারণ নেই। কি বললাম, এটা জাস্ট হিসাবের সুবিধার জন্য, এছাড়া আর অন্য কোনো কারণ নাই। ঠিক আছে, তাহলে বলো তো আরেকটা বার কেন 12 নিয়েছি, কেন? কারণ আমার তড়িৎ দ্বিমেরুর যাবতীয় সকল দূরত্বের হিসাব কোন জায়গা থেকে করা লাগে, সেন্টার থেকে। কোন জায়গা থেকে করা লাগে, সেন্টার থেকে। মনে থাকবে কোন জায়গা থেকে করা লাগে বলো তো, সেন্টার থেকে করা লাগে। ঠিক আছে, কোন জায়গা থেকে করবো, সে তোমার বললো যে তড়িৎ দ্বিমেরু হতে x মিটার দূরে, তড়িৎ দ্বিমেরু হতে x মিটার দূরে কোনো একটা বিন্দুতে বিভব বের করো। বলো তো তোমার যে বলছে x মিটার দূরে, এই xটা আসলে কোন জায়গা থেকে, এখান থেকে না। তোমাকে যখন বলছে তড়িৎ দ্বিমেরু হতে x মিটার দূরে, তার মানে তড়িৎ দ্বিমেরুর সেন্টার হতে x মিটার দূরে। কি বললাম, তড়িৎ দ্বিমেরুর সেন্টার হতে x মিটার দূরে। ঠিক আছে, আপনাকে যখন বলবে যে তড়িৎ দ্বিমেরু হতে x মিটার দূরে কোনো একটা বিন্দুতে বিভব বের করো, প্রাবল্য বের করো, এটা অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে দূরত্ব, তড়িৎ দ্বিমেরুর সেন্টার থেকে দূরত্ব। সো তড়িৎ দ্বিমেরুর যখনই দূরত্বের কথা আসবে, দূরত্বটা কোন জায়গা থেকে বলো তো, সেন্টার থেকে। ঠিক আছে, সো যখন এখানে যেন ফ্র্যাকশন ট্র্যাকশন না আসে, দুই ভাগে ভাগ করলে যেন একটা পূর্ণ সংখ্যা আসে, তার জন্য টোটালটাকে ধরা হয়েছে 12। তাহলে এই অর্ধেকটা এল এবং এই অর্ধেকটাও কি বলতো, এল। বুঝতে পেরেছো? বুঝছো কেন 12 নেওয়া হয়েছে? তুমি এল নিয়ে করতে পারো, সমস্যা নেই। তাহলে এটাকে L/2 লেখা লাগবে, এটাকে L/2 লেখা লাগবে, একটু ভগ্নাংশ আসবে, এটুকু, আর কিছু না। ঠিক আছে, ইটস কমপ্লিটলি আপ টু ইউ। তোমার বই 12 নিয়ে করিয়েছে, এন্ড 12 নিয়ে করাটা ইজ মাচ ইজিয়ার। ওকে, আচ্ছা, সো একটা গেল। তড়িৎ দ্বিমেরুর যাবতীয় সকল দূরত্বের হিসাব কোন জায়গা থেকে করা লাগবে, সেন্টার থেকে করা লাগবে। চলেন সেকেন্ডটা লেখেন, দ্বিমেরু ভ্রামক। কি বলিলাম, দ্বিমেরু ভ্রামক। দেখো যারা এই যে কনসেপ্টগুলো, এই কনসেপ্টগুলো যারা ভালো মতো পারবা, স্থির তড়িৎ যারা ভালো মতো পারবা, তাদের জন্য চৌম্বক পড়া কোনো ব্যাপার হবে না। আবারও বলতেছি, স্থির তড়িৎ যারা ভালো মতো পারবা তাদের জন্য চৌম্বক পড়া কোনো ব্যাপার হবে না, চৌম্বক তোমরা এমনি পারবা। যারা স্থির তড়িৎ ভালো মতো পারবা তারা চৌম্বক এমনি পারবা, চ্যাপ্টার 4। ঠিক আছে, ওটা পরে অনেক। যাই হোক, দ্বিমেরু ভ্রামক বা পি। আচ্ছা, পিটা কি, 12 ইন্টু কিউ। লেখো এটাকে লেখো, পি ইজ ইকুয়ালস টু 12 ইন্টু কিউ। আচ্ছা, দ্বিমেরু ভ্রামক জিনিসটা কি, দ্বিমেরু ভ্রামক জিনিসটা
কি? আচ্ছা তোমরা ভ্রামক পড়ছো না? ভ্রামক ওই যে নিউটনিয়ান মেকানিক্সের যারা পড়ছো, বলের ভ্রামক, টর্ক মনে আছে? বলের ভ্রামক, টর্ক মনে আছে? এই বলের ভ্রামক মনে আছে? বলের ভ্রামক কি ছিল বলো তো? বলের ভ্রামক কি ছিল? ভ্রামক কখন হয়? ভ্রামক কখন হয়? যখন কোনো কিছুর মধ্যে ঘূর্ণন তৈরি হয়। যখন কোনো কিছুর মধ্যে ঘূর্ণন তৈরি হয় তখন সেটার ভ্রামক পাওয়া যায়, ঠিক আছে? যেমন এখানে ঘূর্ণন কি আছে? তুমি এখানে ঘূর্ণন দেখতে পাচ্ছ? এখনো দেখতে পাচ্ছ না, বাট একটু সামনে গেলে দেখতে পারবা দ্বিমেরু ঘুরবে। একটু সামনে গেলে কি দেখতে পারবা? দ্বিমেরু ঘুরবে, একটু সামনে দেখতে পারবা, ঠিক আছে? সো এর জন্যই ভ্রামকের কনসেপ্টটা আসছে, ওকে? আর একটু সামনে এটা দেখতে পারবেন, সো একটু ধৈর্য ধরেন। আচ্ছা, সো দ্বিমেরু ভ্রামক জিনিসটা কি? দ্বিমেরু ভ্রামক জিনিসটা কি? দ্বিমেরু ভ্রামক হলো যে কোনো একটা চার্জের মান, দুইটা চার্জের মানই সমান না, যে কোনো একটা চার্জের মান অ্যান্ড চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের গুণফলকেই বলা হয় দ্বিমেরু ভ্রামক। আবারও বলো, যে কোনো একটা চার্জের মান এবং চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের গুণফলকে কি বলা হয়? দ্বিমেরু ভ্রামক। যে কোনো একটা চার্জের মান এবং চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের গুণফলকে কি বলা হয়? দ্বিমেরু ভ্রামক, ঠিক আছে? এখন ভাইয়া দ্বিমেরু ভ্রামক কি রাশি? অবশ্যই ভেক্টর রাশি। জড়তার ভ্রামক বাদে মোটামুটি সকল ভ্রামকই কি বলতো? ভেক্টর রাশি। তাহলে দ্বিমেরু ভ্রামক কি রাশি? ভেক্টর রাশি। আমরা এটা একটু পরে পড়বো যে ভ্রামকের কনসেপ্টটা কই থেকে আসতেছে। এখানে তো ঘূর্ণন এখন আমরা দেখি না, তাই না? ভ্রামকের কনসেপ্টটা কই থেকে আসতেছে আমরা একটু পরে দেখবো, একটু ধৈর্য ধরা লাগবে। আপাতত জাস্ট জেনে রাখেন যে এখানে ভ্রামক বলতে কিছু একটা আছে যেটাকে বলা হচ্ছে দ্বিমেরু ভ্রামক। এন্ড দ্বিমেরু ভ্রামক কেমনে বের করে? যে কোনো একটা চার্জের মান, দুইটা চার্জের মানই তো সমান, তুমি ইচ্ছা মতো একটা নিবা, অবশ্যই পজিটিভ মানটা নিবা, ইনটু চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে? আচ্ছা, এখন যেহেতু দ্বিমেরু ভ্রামক একটা ভেক্টর রাশি, আমি তো দ্বিমেরু ভ্রামকের মানটা পাইলাম। ভেক্টর রাশির কি শুধু মান থাকে? না, ডিরেকশনও থাকে। ভাই এই দ্বিমেরু ভ্রামকের ডিরেকশনটা কোন দিকে হবে? এই দ্বিমেরু ভ্রামকের ডিরেকশনটা কোন দিকে হবে? দেখেন ডিরেকশন কোন দিকে হবে? ডিরেকশনটা হবে মাইনাস চার্জ থেকে প্লাস চার্জের দিকে, একটু উল্টা। হ্যাঁ, তোমার যে তড়িৎ ক্ষেত্রের উল্টা দিকে, মাইনাস চার্জ থেকে প্লাস চার্জের দিকে। দ্বিমেরু ভ্রামকের ডিরেকশন কোন দিকে হবে? মাইনাস চার্জ থেকে প্লাস চার্জের দিকে। কোন দিকে? মাইনাস থেকে প্লাসের দিকে। কোন দিকে? মাইনাস থেকে প্লাসের দিকে, মাইনাস থেকে প্লাসের দিকে, ওকে? বলেন দ্বিমেরু ভ্রামক কি জিনিস? দ্বিমেরু ভ্রামক কি জিনিস? দ্বিমেরুর যে কোনো একটা চার্জ এবং চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের গুণফলকে আমরা কি বলি? দ্বিমেরু ভ্রামক। দ্বিমেরুর যে কোনো একটা চার্জের মান এবং সেই চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের গুণফলকে আমরা কি বলি? দ্বিমেরু ভ্রামক। দ্বিমেরু ভ্রামক কি রাশি? আবারও বলতেছি, জড়তার ভ্রামক বাদে মোটামুটি যত ভ্রামক আছে সবই ভেক্টর রাশি। দ্বিমেরু ভ্রামক কি রাশি? ভেক্টর রাশি। এটা কোন দিক কাজ করে? মাইনাস চার্জ থেকে প্লাস চার্জের দিকে। তার মানে দ্বিমেরু ভ্রামকের ডিরেকশন হবে এই দিকে। বুঝতে পারছো? দ্বিমেরু ভ্রামকের ডিরেকশন কোন দিকে হবে? এই দিকে। বুঝছেন? পারবেন? বলেন এই পর্যন্ত ক্লিয়ার কিনা? এই পর্যন্ত আমাদের কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? কোনটা আমি একটু জানতে পারি? আপনাদের কি এই পর্যন্ত ক্লিয়ার? আমরা কি বুঝতেছি এই পর্যন্ত? বুঝতেছি? কারো কোনো ঝামেলা হচ্ছে? আমরা কি এই পর্যন্ত বুঝতেছি নাকি বুঝতে পারতেছি না? আমরা কি এই পর্যন্ত বুঝি বাচ্চারা? আমরা কি পর্যন্ত বুঝি? আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? আজকে সবাই একটু সিরিয়াস, ঠিক আছে? আমরা আজকে পড়াশোনা করবো, প্রচুর পড়াশোনা করবো। আমরা কি এই পর্যন্ত বুঝি নাকি বুঝি না? অবশ্যই ক্লিয়ার, ওকে। বাকিদের কি অবস্থা? বুঝছি, জোস, ওকে, জি বুঝি আছি, ওকে, নাইস, ক্লিয়ার। আচ্ছা, ওকে, তাহলে মোটামুটি আমাদের ক্লিয়ার, ওকে। তাহলে কয়টা জিনিস মনে রাখা লাগবে? দুইটা জিনিস। একটা হলো তড়িৎ দ্বিমেরুর যাবতীয় দূরত্বের হিসাব করতে করা লাগে তোমার সেন্টার থেকে, ঠিক আছে? তোমাকে যখন বলে দিবে যে দ্বিমেরু থেকে 10 মিটার দূরে, এই 10 মিটারটা কোন জায়গা থেকে মাপছে? এখান থেকে মাপছে? না। এখান থেকে মাপছে? না। এই যে সেন্টার থেকে মাপছে। বলতেছে 10 মিটার দূরে, 20 মিটার দূরে, এগুলো সব কোন জায়গা থেকে মাপতেছে বলো তো? সেন্টার থেকে মাপতেছে, ঠিক আছে? সবকিছু ওই থেকে মাপতেছে, সেন্টার থেকে মাপতেছে, ওকে। সেকেন্ডটা, দ্বিমেরু ভ্রামক নামে একটা জিনিস আছে। ভ্রামক কখন তৈরি হয়? যখন কোনো কিছুর মধ্যে ঘূর্ণন তৈরি হয়। যেমন তোমরা পড়েছিলে টর্ক, বলের ভ্রামক কখন তৈরি হইতো? যখন অবজেক্টটা ঘুরতো। সো একইভাবে এখানেও আমাদের চার্জ কি করবে? ঘুরবে। তখন এখানে একটা চার্জের ভ্রামক তৈরি হবে, যেটা আমরা বলছি দ্বিমেরু ভ্রামক। কি বলতেছি? দ্বিমেরু ভ্রামক, ঠিক আছে? আমরা একটু পরেই পড়বো, এখন একটু পরেই পড়বো যে কেমনে করে ঘুরে, ঠিক আছে? তো কি বলবো এটাকে? দ্বিমেরু ভ্রামক। দ্বিমেরু ভ্রামক কাকে বলে? দুইটা চার্জের মান তো সমান। সো যে কোনো একটা চার্জের মান ইন্টু চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, হ্যাঁ, যে কোনো একটা চার্জের মান ইন্টু চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এই যে জিনিসটা, এটাই কি বলা হয়? দ্বিমেরু ভ্রামক,
কি রাশি এটা? ভেক্টর রাশি। যেহেতু ভেক্টর রাশি তাহলে এটা একটা ডিরেকশন আছে কোন দিকে? মাইনাস চার্জ থেকে প্লাস চার্জের দিকে। ঠিক আছে, এটা একটু মনে রাখা লাগবে, মাইনাস চার্জ থেকে প্লাস চার্জের দিকে। ওকে, আচ্ছা গুড। ওকে গুড। আচ্ছা, এখন যেহেতু দ্বিমেরু ভ্রামক আমরা পড়েই ফেলছি, তাহলে একটু দেখি এখানে ঘূর্ণন কেমনে তৈরি হয়। এখানে ঘূর্ণন কেমনে তৈরি হয় লেখো 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 লেখো। যখন তড়িৎ দ্বিমেরুকে, যখন, এটা একটু লেখেন আপনারা। আচ্ছা, এই যে এখন যেটা পড়াবো এটা বেসিক্যালি এইচএসসির জন্য না, বাট এটা অ্যাডমিশনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা অ্যাডমিশনের জন্য অনেক বেশি, স্পেশালি বুয়েট অ্যাডমিশনের জন্য প্রচুর বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, লেখেন যখন দ্বিমেরুকে, মানে তড়িৎ দ্বিমেরুকে অবশ্যই, যখন দ্বিমেরুকে কোনো বাহ্যিক তড়িৎ ক্ষেত্রে রাখা হয়, মানে কোনো এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখা হয়। ঠিক আছে, কোনো এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড বা বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখা হয়, বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখা হয়, তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখা হয়, মধ্যে রাখা হয়, তখন তার মধ্যে ঘূর্ণন তৈরি হয়, তখন তার মধ্যে ঘূর্ণন তৈরি হয়, ঘূর্ণন তৈরি হয়। আচ্ছা, এখান থেকে অনেকগুলো প্রশ্ন আছে, অনেকগুলো প্রশ্ন। ঠিক আছে, প্রথমে এই লাইনটা মাথায় রাখেন, যখন দ্বিমেরুকে বা তড়িৎ দ্বিমেরুকে কোনো বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখা হয় তখন তার মধ্যে কি হয়? ঘূর্ণন তৈরি হয়। প্রশ্ন হলো কেন? কেন ভাইয়া, কেন তাকে বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখলে ঘূর্ণন তৈরি হবে? চলেন দেখি কেন। আচ্ছা দেখেন, ধরেন এই বরাবর একটা সুষম তড়িৎ ক্ষেত্র কাজ করতেছে, এই বরাবর কি কাজ করতেছে? একটা সুষম তড়িৎ ক্ষেত্র। ভাই এগুলো কি তড়িৎ ক্ষেত্র? এগুলো কি তড়িৎ ক্ষেত্রের সাইন? না, এগুলো বলরেখার সাইন। কিসের সাইন? বলরেখার সাইন। এবং যে জায়গায় বলরেখা থাকে সে জায়গায় তড়িৎ ক্ষেত্র থাকে, যেখানে বলরেখা নাই সেখানে তড়িৎ ক্ষেত্রও নাই। তো যেহেতু এখানে বলরেখা আছে তার মানে এখানে কি আছে? একটা তড়িৎ ক্ষেত্র আছে। আচ্ছা, এই তড়িৎ ক্ষেত্রটা কি তড়িৎ দ্বিমেরু তৈরি করছে? না, এটা বাহ্যিক তড়িৎ ক্ষেত্র। এটা তুমি বাইরে থেকে অ্যাপ্লাই করেছো, এটা তুমি বাইরে থেকে দিয়েছো। ঠিক আছে, আচ্ছা এখন আমাকে একটা কথা বলো, বলরেখা কোন চার্জ হইতে বের হয়? কোন চার্জ থেকে বলরেখা বের হয়? পজিটিভ চার্জ থেকে, রাইট? দেখো তো বলরেখাগুলো কোন পাশ থেকে আসতেছে? এই পাশ থেকে। তার মানে এই পাশে কোথাও না কোথাও একটা বিশাল বড় পজিটিভ চার্জ আছে যেখান থেকে বলরেখাগুলো আসতেছে। এবং বলরেখা কোন চার্জের দিকে যায়? নেগেটিভ চার্জের দিকে যায়। তার মানে এখানে কোনো একটা নেগেটিভ চার্জ আছে যার দিকে বলরেখাগুলো যাচ্ছে। আমার কথাটাই ক্লিয়ার? আমার কথাটাই ক্লিয়ার? আমরা বললাম এই হলো বলরেখা যাওয়ার ডিরেকশন, অ্যান্ড বলরেখা যেদিকে যায় তড়িৎ ক্ষেত্রেও সেদিকেই কাজ করে। বলরেখা যেদিকে যায় তড়িৎ ক্ষেত্রেও সেদিকেই কাজ করে। আচ্ছা, এখন বলরেখা কোন চার্জ থেকে বের হয়? পজিটিভ চার্জ থেকে বের হয়। বলরেখা কোন চার্জে গিয়ে প্রবেশ করে? নেগেটিভ চার্জে গিয়ে প্রবেশ করে। দেখেন তো এখানে বলরেখা কোন পাশ থেকে আসতেছে? এই পাশ থেকে আসতেছে। কোন জায়গা থেকে যেন বলরেখা আছে? পজিটিভ চার্জ থেকে। তার মানে এখানে অবশ্যই দূরে কোথাও একটা পজিটিভ চার্জ আছে। ঠিক আছে, আচ্ছা এখানে বলরেখাগুলো যাচ্ছে, রাইট? বলরেখাগুলো কোথায় যায়? নেগেটিভ চার্জের কাছে যায়। তার মানে এখানে দূরে কোথাও অবশ্যই কোনো একটা নেগেটিভ চার্জ রাখা আছে। আমার কথাটা কি বোঝা যায়? আমরা কি এই পর্যন্ত বুঝতে পেরেছি নাকি কারো কোনো ঝামেলা আছে? আমরা কি এই পর্যন্ত বুঝতে পেরেছি নাকি কারো কোনো ঝামেলা আছে যে এখানে কোনো একটা পজিটিভ চার্জ আছে আর এখানে কি আছে? কোনো একটা নেগেটিভ চার্জ আছে। আচ্ছা, নেট কি জ্বালাইতেছে? বাফার হচ্ছে নাকি নেট ঠিক? এই নেট কি ঠিক আছে? আমার আর একটা ডিভাইসে বন্ধ হয়ে গেল কেন? নেট কি ঠিক আছে বাচ্চারা? বাচ্চারা নেট কি ঠিক আছে? জি ক্লিয়ার। আচ্ছা তাহলে নেট ঠিক আছে। ওকে ওকে, শুনেন, এখন শুনেন, আমাদের কোশ্চেনে বলে দিয়েছে এটা একটা সুষম তড়িৎ ক্ষেত্র। এটা কি একটা সুষম তড়িৎ ক্ষেত্র। আচ্ছা আমি কেমনে বুঝলাম এটা একটা সুষম তড়িৎ ক্ষেত্র? আমি কেমনে বুঝবো ছবি দেখে যেটা একটা সুষম তড়িৎ ক্ষেত্র? যেখানেই দেখবা বলরেখাগুলা পরস্পরের সমান্তরালে যাচ্ছে সেইটাই একটা সুষম তড়িৎ ক্ষেত্র হবে। ভাইয়া সুষম তড়িৎ ক্ষেত্র মানে কি? মানে এই তড়িৎ ক্ষেত্রে যে কোনো পয়েন্টে তড়িৎ প্রাবল্যের মান সেম। মানে এই পয়েন্টে তড়িৎ প্রাবল্য যদি ই হয়, এই পয়েন্টেও ই, এই পয়েন্টেও ই, এই পয়েন্টেও ই। সুষম তড়িৎ ক্ষেত্র কখন হবে? যখন বলরেখাগুলা পরস্পর সমান্তরালে যাবে। কেন ভাইয়া, অন্যথায় কেন নয়? তুমি একটু চিন্তা করো, ধরো এখানে একটা প্লাস চার্জ আছে, তুমি এখান থেকে বলরেখা কি এইভাবে আঁকো? এভাবে বলরেখা আঁকো না, এইভাবে আঁকো না। কিভাবে আঁকো বলরেখা? বলরেখা আঁকো তুমি এইভাবে, রাইট? এইভাবে আঁকো না, তাই তো? আচ্ছা এই পয়েন্টে আর এই পয়েন্টে কি তড়িৎ ক্ষেত্রের মান সেম? না, অবশ্যই আলাদা। দেখো এখান থেকে দূরত্বের চেয়ে এখান থেকে এখানকার দূরত্ব কিন্তু অনেক বেশি। এখানকার যে দূরত্ব তার তুলনায় এখানকার দূরত্ব কি অনেক বেশি। এন্ড যত দূরে যাওয়া হয় তড়িৎ ক্ষেত্রের মান কি হয়? তত কমতে থাকে, তত কমতে থাকে। ঠিক আছে, এন্ড এখানে খেয়াল করো বলরেখাগুলো পরস্পর ছড়ায় যাচ্ছে। সো এই কেসে কখনোই তড়িৎ ক্ষেত্র সুষম না।
এগুলো কেমন তড়িৎ ক্ষেত্র? বিষম তড়িৎ ক্ষেত্র। কেমন তড়িৎ ক্ষেত্র? এগুলা বিষম তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে। কিন্তু যখনই বলরেখা আমার সমান্তরাল হয়ে যাবে সেটাকে আমরা কি বলবো? সুষম তড়িৎ ক্ষেত্র। এখন ভাইয়া এরকম আঁকা বাঁকা কি বলে, এরকম বাঁকা বাঁকা বলরেখাগুলো সমান্তরাল কেমনে হইলো, তাই না? তোমার প্রশ্ন তো এটাই যে ভাই এটা সমান্তরাল কেমনে হইলো, কেমনে আপনি বুঝলেন? আমরা তো একটু আগেই তো বললেন ভাই যত দূরে যায় তড়িৎ ক্ষেত্রের মান তত কমে বা তড়িৎ প্রাবল্যের মান তত কমে। তাহলে এখন কেন দূরে গেলে তড়িৎ প্রাবল্যের মান কমবে না? এখন কেন দূরে গেলে তড়িৎ প্রাবল্যের মান কমবে না? ঠিক আছে, আচ্ছা শুনো, এই যে সমান্তরালটা হইছে এটা কখন হয় জানো? যখন তুমি চার্জ থেকে অনেক দূরে চলে আসো, চার্জ থেকে অনেক দূরে চলে আসো, অনেক মানে অনেক দূরে। ধরো তুমি এই চার্জ থেকে অলরেডি 1000 কিলোমিটার দূরে চলে আসছো, 1000 কিলোমিটার দূরে এখানে চলে আসছো। ভাই এখান থেকে আরো 1 মিটার তুমি গেলা, বুঝছো? ভালো মতো বুঝছো। তুমি এখানে যে আসছো কতখানি অতিক্রম করে আসছো? 1000 কিলোমিটার অতিক্রম করে আসছো, ঠিক আছে। তারপর আর কতখানি গেলা? আরো 1 মিটার গেলা। আচ্ছা এই পয়েন্টে তড়িৎ প্রাবল্যের মান কেমনে বের করবা? is equals to q by 4 pi epsilon naught into 1000 মানে কত? 10 to the power 6 মিটার, রাইট? এত স্কয়ার, তাই না? আচ্ছা এই পয়েন্টে তুমি তড়িৎ প্রাবল্য কেমনে বের করবা? এই পয়েন্টটা কতখানি দূরে? 1000 কিলোমিটার মানে 10 টু দি পাওয়ার 6 মিটার, তার সাথে আরো 1 মিটার যোগ, রাইট? আচ্ছা 10 টু দি পাওয়ার 6 এর সাথে 1 যোগ করাও যা না করাও তাই না, অলমোস্ট সেমই থেকে যায় না? বুঝতে পারতেছো? সো এই হালকা একটু দূরত্ব চেঞ্জ করলে, অনেক দূরে এসে চার্জ থেকে অনেক দূরে এসে হালকা একটু দূরত্ব চেঞ্জ করলে প্রাবল্যের মানে সেরকম কোনো প্রভাব পড়ে না, ঠিক আছে। সো এই কাহিনীটা তখনই ঘটবে যখন তুমি চার্জ থেকে অনেক দূরে চলে যাবা। চার্জের কাছাকাছি থাকা অবস্থায় এই জিনিস কখনো হবে না, ঠিক আছে। চার্জের কাছাকাছি থাকা অবস্থায় এই জিনিস কখনো হবে না। তুমি যখন অনেক দূরে চলে যাবা তখন এই কাহিনীটা ঘটবে। তবে ব্যতিক্রম আছে, ব্যতিক্রম আছে, যেরকম প্লেটের ক্ষেত্রে এটা হয়। প্লেটের ক্ষেত্রে আশেপাশে সব জায়গায় সুষম হয়, বাট সেটা পরে, ওটা আমরা সামনে পড়বো, গাউসের লতে পড়বো। বাট এখন পর্যন্ত তোমরা যা পড়েছো এরকম কোনো কিছু তোমরা পাও নাই যে চার্জের আশেপাশে কখনোই তড়িৎ প্রাবল্যের মান সমান হয় না, ঠিক আছে। কি হয়? ডিফারেন্ট হয়। বাট তুমি যখন চার্জ থেকে অনেক দূরে চলে যাবা, অনেক দূরে তুমি চলে গেলে ধরো তড়িৎ প্রাবল্যের কি হবে? একটা ফিক্সড ভ্যালু চলে আসবে, কারণ তুমি অলরেডি অনেকটা দূরত্ব চলে আসছো। এখন এই হালকা একটু দূরত্বের ভ্যারিয়েশনের জন্য আমার প্রাবল্যে সেরকম কোনো ভ্যারিয়েশন আসবে না, প্রাবল্য মোটামুটি কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। এর জন্য চার্জ থেকে অনেক দূরে চলে গেলে আমরা কি বলি? সেই তড়িৎ ক্ষেত্রটা কেমন তড়িৎ ক্ষেত্র? সুষম তড়িৎ ক্ষেত্র। ভাই আমরা কি সুষম তড়িৎ ক্ষেত্র বুঝছি? আমরা কি সুষম তড়িৎ ক্ষেত্র বুঝতে পারিয়াছি? আমাদের কারো কি সুষম তড়িৎ ক্ষেত্র নিয়ে সমস্যা আছে? ভাইয়া সুষম তড়িৎ ক্ষেত্র কেমনে হইলো এটা কি বুঝছি? কখন সুষম তড়িৎ ক্ষেত্র হবে বুঝতে পারি যখন এরকম বলরেখাগুলা প্যারালাল থাকবে, আমরা সিম্পলি বলে দিব সেটা কি? সুষম তড়িৎ ক্ষেত্র। এটা কখন হবে? যখন আমরা চার্জ থেকে অনেক দূরে যাব। চার্জের কাছাকাছি থাকা অবস্থায় এটা কখনোই হবে না। যখন আমরা চার্জ থেকে অনেক দূরে যাব তখন এই কাহিনী হবে, ঠিক আছে। চার্জের কাছাকাছি থাকা অবস্থায় এই কাহিনী কখনোই হবে না। তার একটু পানি খাইনি। ওকে, নাইস। তাহলে আমরা বুঝতে পারলাম কখন সুষম তড়িৎ ক্ষেত্র হয়। তার মানে এখানে আমরা কি নিয়েছি? একটা সুষম তড়িৎ ক্ষেত্র নিয়েছি। এগুলো মুছে দিই, হ্যাঁ, আচ্ছা এগুলো মুছে দিই। ওকে, আমরা কি নিয়েছি? একটা সুষম তড়িৎ ক্ষেত্র নিয়েছি। বলো তো এই সুষম তড়িৎ ক্ষেত্রটা কি দ্বিমেরুর জন্য তৈরি হয়েছে? না, এটা আমরা বাইরে থেকে অ্যাপ্লাই করেছি। এটা কি বলতো? এটা একটা বাহ্যিক তড়িৎ ক্ষেত্র। কেমন তড়িৎ ক্ষেত্র? বাহ্যিক তড়িৎ ক্ষেত্র। কেমন তড়িৎ ক্ষেত্র? বাহ্যিক, মানে বাইরে থেকে দেওয়া হয়েছে, বাইরে থেকে অ্যাপ্লাই করা হয়েছে। এটা দ্বিমেরুর জন্য তৈরি হয় নাই। ওকে, আচ্ছা এখন এর মধ্যে আমরা কি করব? আমাদের তড়িৎ দ্বিমেরুটাকে স্থাপন করব। কি করব আমরা? আমাদের তড়িৎ দ্বিমেরুটাকে স্থাপন করব। এই ধরো, ঠিক আছে, এই ধরে নেই, ঠিক আছে, এই আমি স্থাপন করলাম। ওকে, আচ্ছা ধরেন কথার কথা এখানে আছে আমার মাইনাস কিউ কুলম, এখানে আছে আমার প্লাস কিউ কুলম। আমি প্রথমে একদম লম্বালম্বি স্থাপন করছি। দেখো একদম লম্বালম্বি স্থাপন, তুমি আঁকা বাঁকা করে স্থাপন করতে পারো, কোনো সমস্যা নাই। সেই কেসে আমরা একটু পরে অ্যানালাইসিস করব। বাট প্রথমে ধরো আমরা একদম লম্বালম্বি স্থাপন করছি, ঠিক আছে। আচ্ছা খুব ভালো কথা। এখন খেয়াল করবেন এই দুইটার মধ্যবর্তী দূরত্বকে যেন আমরা কি বলি? 2l, ঠিক আছে। এটার সেন্টারটা কোথায়? এখানে। এইটুক তাহলে কত? l। এইটুক তাহলে কত? l, ঠিক আছে। এখানে যেন কতখানি তড়িৎ প্রাবল্য কাজ করতেছে? ই। প্রত্যেকটা পয়েন্টে ই? ইয়েস, প্রত্যেকটা পয়েন্টে ই। কেন? কারণ এটা একটা সুষম তড়িৎ ক্ষেত্র। এই পয়েন্টেও ই, এই পয়েন্টেও ই, এই পয়েন্টেও ই, এই পয়েন্টে, প্রত্যেকটা পয়েন্টেই তড়িৎ প্রাবল্যের মান কি? সেম। এটা কি দ্বিমেরুর জন্য তৈরি হয়েছে? না, তুমি বাইরে থেকে অ্যাপ্লাই করছো, ঠিক আছে। এবার ভালো মতো বুঝো, ভালো মতো বুঝো। দেখো এখানে একটা প্লাস চার্জ আছে,
এই প্লাস চার্জ এই মাইনাসকে আকর্ষণ করবে না? করবে তো, করবে না? বলো করবে না? করবে তো। কোন দিক বরাবর করবে বলো তো? কোন দিক বরাবর করবে? এই যে দিক বরাবর করবে। কোন দিক বরাবর করবে? এই যে দিক। এখন তুমি বলতে পারো যে ভাইয়া এটা তো এই দিক বরাবর করার কথা, এই যে প্লাস তো এখানে না। প্রাবল্য যেদিকে কাজ করবে বা তড়িৎ ক্ষেত্র যেদিকে কাজ করবে সেই লাইন বরাবর বা তার সমান্তরালে বল কাজ করবে। আবারও ভালো মতো, প্রাবল্য যে বরাবর কাজ করবে, প্রাবল্য যে বরাবর কাজ করবে, তড়িৎ বল অলওয়েজ তার সমান্তরালে কাজ করবে। কোনো একটা জায়গায় প্রাবল্য যে বরাবর কাজ করবে, তড়িৎ বল অলওয়েজ তার সমান্তরালে কাজ করবে। বুঝেন? প্রাবল্য কোন দিক কাজ করতেছে? এই যে এই দিক, একদম এই বরাবর না, লাইন বরাবর না। তাহলে তড়িৎ বল যেটা, সেটাও এই লাইন বরাবরই কাজ করবে বা এই লাইনের সমান্তরালেই কাজ করবে। ঠিক আছে? এখন তুমি বলবা ভাইয়া তাহলে তো এটা এই দিক হওয়ার কথা না। না না, এটা এদিক হবে না। প্রাবল্যর ডিরেকশন এবং প্লাস চার্জের উপর ক্রিয়ারত বলের ডিরেকশন সেম হয়, কিন্তু প্রাবল্যের ডিরেকশন এবং মাইনাস চার্জের উপর ক্রিয়ারত বলের ডিরেকশন হয় উল্টা। কেন? কারণ মাইনাস চার্জকে প্লাস চার্জ আকর্ষণ করে এন্ড প্লাস চার্জকে প্লাস চার্জ বিকর্ষণ করে। বুঝছো? মাইনাস চার্জকে প্লাস চার্জ আকর্ষণ করে, প্লাস চার্জকে প্লাস চার্জ বিকর্ষণ করে। এর জন্য প্রাবল্যের ডিরেকশন এবং প্লাস চার্জের উপর ক্রিয়ারত বলের ডিরেকশন হয় সেম দিকে, কিন্তু প্রাবল্যের ডিরেকশন আর মাইনাস চার্জের উপর ক্রিয়ারত বলের ডিরেকশন হয় বিপরীত দিকে। বুঝছেন? আচ্ছা, খুবই ভালো। তাহলে বলেন নেগেটিভ চার্জের উপর ক্রিয়ারত বল কোন দিক কাজ করবে? এই দিক বরাবর কাজ করবে। সেটার নাম কি দিলাম? এফ। কি নাম দিলাম? এফ। এখন ভাই এফ এর মান কেমনে বের করবো? এফ এর মান কেমনে বের করবো? মনে করে দেখো, এটা ফর্মুলা পড়ছিলাম আমরা, F is equals to QE। মনে পড়ে? এই ফর্মুলা মনে পড়ে বাচ্চারা? এই ফর্মুলা কি তোমাদের মনে পড়ে কারো? মনে করে দেখো তো, এই ফর্মুলা মনে আছে? আমাকে একটু জানাও তো। F is equals to QE, সেই প্রাবল্যের বাচ্চাকালের ফর্মুলা, এটা কি তোমাদের মনে আছে? F is equals to QE, এটা কি তোমাদের মনে আছে? F is equals to QE, এটা কি তোমাদের মনে আছে নাকি নাই? কোনটা? আমাদের কি এটা মনে আছে? F is equals to QE, সেই প্রাবল্যের অনেক আগের ফর্মুলা। ঠিক আছে? এটা কি আমাদের মনে আছে? আমি বলছি ভাই মনে পড়ছে, আমি তাহারে চিনি। গ্রেট, ওকে, অবশ্যই মনে আছে। ওকে, জোস, দেন ভালো। তাহলে বলেন আমার এই পয়েন্টে প্রাবল্য হলো ই, এখানে আমি একটা চার্জ রেখেছি। দেখো চার্জের সাইন কিন্তু এখানে ম্যাটার করে না। বারবার বলছিলাম যখনই কোনো একটা ভেক্টর রাশির মান বের করবা কখনোই চার্জের সাইন ব্যবহার করবা না। যখন স্কেলার রাশির মান বের করবা তখন চার্জের সাইন ব্যবহার করবা। তুমি কার মান বের করতেছো? বলের মান। বল কি রাশি? ভেক্টর রাশি। ভেক্টর রাশির মান কখনোই নেগেটিভ হতে পারে না, সো এখানে আমরা চার্জের সাইনকে অ্যাভয়েড করব। ঠিক আছে? তাহলে বল এখানে কতখানি বল কাজ করবে? F is equals to QE। বলো এই প্লাস চার্জকে প্লাস কি করবে? বিকর্ষণ করবে, বা মাইনাস কি করবে? আকর্ষণ করবে। কোন বরাবর? কোন বরাবর? এই বরাবর। কতখানি বলে? সেম বলে, কারণ চার্জের মানও সেম, প্রাবল্যের মানও সেম। চার্জের মানও সেম, প্রাবল্যের মানও সেম। সো বেসিক্যালি দুইটা চার্জের উপরই সেম অ্যামাউন্টের একটা বল কাজ করবে। এখন তুমি একটু চিন্তা করো, এভাবে কোনো একটা জিনিসকে রেখেছো তুমি, দাঁড়াও আমি দেখাই। এভাবে কোনো একটা জিনিসকে তুমি রেখেছো, ঠিক আছে? তার উপর এই বরাবর বল প্রয়োগ করা হচ্ছে। দেখো এই বরাবর বল প্রয়োগ করলে সেই কি হবে? এমন করে ঘুরবে। এই বরাবর বল প্রয়োগ করলে কি হবে? এমন করে ঘুরবে। আবার যদি এই বরাবর বল প্রয়োগ করো তাও কি হবে? এমন করে ঘুরবে। তার মানে এখানে ক্রিয়ারত বলের জন্য সিস্টেমটা এইভাবে ঘুরবে, আবার এখানে ক্রিয়ারত বলের জন্য সিস্টেমটা এভাবে ঘুরবে। তাহলে এই যে তড়িৎ দ্বিমেরুটা ও আসলে কেমনে ঘুরে যাবে বলতো? এমনে করে এই যে ক্লকওয়াইজ ঘুরে যাবে। কেমনে ঘুরে যাবে? এমনে করে ক্লকওয়াইজ ঘুরে যাবে। বুঝছো আমার কথা? কেমনে ঘুরে যাবে? এই যে এমনে করে ক্লকওয়াইজ ঘুরে যাবে। কেমনে ঘুরে যাবে? এই যে এমনে করে ক্লকওয়াইজ ঘুরে যাবে। আমার কথা বুঝছো? একদম শিওর বুঝছো? আবারও বলতেছি, এই হলো আমার তড়িৎ দ্বিমেরু, তার উপর দুই পাশ থেকে দুইটা বল কাজ করতেছে। একটা এই বরাবর কাজ করছে। এখন ধরো এরকম একটা বস্তু রাখা আছে, হ্যাঁ, তার উপর এই বরাবর বল কাজ করলো, সে কেমনে ঘুরবে? এমনি করে ঘুরে যাবে না? তাহলে বলো এই বলের জন্য এই সিস্টেমটা কেমনে ঘুরবে? এমনি ঘুরবে, ক্লকওয়াইজ ঘুরবে। ঠিক আছে? আবার দেখো এই সিস্টেমের উপর ওই পাশ থেকে ওইটা বল কাজ করতেছে। যারা টর্ক পড়ছো আগে তারা এটা পারো কথা, আমার টর্কের একটা ফ্রি ক্লাস আছে গ্রুপে, একটু দেখো তাহলেই পারবা। ঠিক আছে? বলো এই পাশ থেকে যদি একটা বল কাজ করে সিস্টেম কেমনে ঘুরবে? এই যে এমনি ঘুরবে। এটাও কোন ডিরেকশনে বলো তো? ক্লকওয়াইজ ডিরেকশনে। তার মানে এই বলের জন্য সিস্টেম ক্লকওয়াইজ ঘুরতেছে, আবার এই বলের জন্য সিস্টেম ক্লকওয়াইজ ঘুরতেছে। যখনই কোনো একটা স্থির বস্তু ঘোরা শুরু করে তার মধ্যে অ্যাকচুয়ালি কি তৈরি হয়? টর্ক তৈরি হয়। বুঝছেন আমার কথা? যখনই একটা স্থির বস্তু সরল পথে চলা শুরু করে তাকে কি প্রদান করা লাগে? বল প্রদান করা লাগে। স্থির বস্তুকে গতিশীল করার জন্য কি দেওয়া লাগে? বাহ্যিক বল দেওয়া লাগে। একইভাবে স্থির বস্তুকে ঘোরানোর জন্য কি দেওয়া লাগে?
টর্ক দেওয়া লাগে। তাহলে এই যে যেহেতু সিস্টেমটা আমার ঘুরতেছে এখন, আগে তো স্থির ছিল, তাহলে এখানে কি তৈরি হয়েছে? টর্ক তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? টর্ক তৈরি হয়েছে। এই ফোর্সের জন্য একটা টর্ক তৈরি হবে এবং এই ফোর্সের জন্য আরেকটা টর্ক তৈরি হবে। কয়টা টর্ক তৈরি হবে? দুইটা। এই ফোর্সের জন্য একটা টর্ক তৈরি হবে এবং একই সাথে এই ফোর্সের জন্য কি হবে? আর একটা টর্ক তৈরি হবে। সো টোটাল কয়টা টর্ক তৈরি হবে? দুইটা। ওকে, আচ্ছা এখন টর্ক কেমনে বের করবো? দেখো এই যে এই পয়েন্টটাকে বলা হয় পাইভেটিং পয়েন্ট। যারা টর্ক পড়েছো তারা পারা উচিত। কি বলা হয়? পাইভেটিং পয়েন্ট। পাইভেটিং পয়েন্টটা কি? দেখেন ধরেন এই একটা জিনিস এমনি করে ঘুরতেছে। কি করতেছে? এমনি করে ঘুরতেছে। কথা বুঝতেছেন আমার? কি এই একটা জিনিস এমনি করে ঘুরতেছে। খেয়াল করবেন এই জিনিসটা এই জায়গাটা কিন্তু ফিক্সড। এই জায়গাটা কি ফিক্সড রেখে এমনি করে ঘুরানো হচ্ছে। যখন কোনো একটা কিছু ঘোরে সে তো কোনো কিছুকে কেন্দ্র করে ঘুরে, রাইট? যে জায়গাটাকে কেন্দ্র করে ঘুরতেছে সেটাকে আমরা বলি পাইভেটিং পয়েন্ট। লাইক ধরো এখানে আমি মার্কারটাকে রেখে এই জায়গাটা আমি একটা তার কাটা মেঘ দিলাম, তাহলে কি এই জায়গাটা নড়বে না? ঘুরাইলে এমনি করে ঘুরবে। ও সরি, আচ্ছা ওই যে পয়েন্টে তার কাটা মারা হয়েছে বা যে পয়েন্টটা ঘুরতেছে না ওই পয়েন্টটাকে কি বলা হয়? পাইভেটিং পয়েন্ট। সো এই জিনিসটা যখন ঘুরবে এই জায়গাটা কিন্তু ফিক্সড থাকবে। এই জায়গাটা ফিক্সড রেখে সে কি করবে? এমনি করে ঘুরবে। সো এই পয়েন্টটাকে আমরা কি বলবো? পাইভেটিং পয়েন্ট। কি বলবো? পাইভেটিং পয়েন্ট। কি বলবো? পাইভেটিং পয়েন্ট। ঠিক আছে, ওকে, বুঝছো? আচ্ছা নাইস। এখন আরেকটা জিনিস দেখা লাগবে। এই না, এই তো এরকম তো ছিল, রাইট? এটুকু কত ছিল? মুছে গেছে রে। এটুকু ছিল আমার এল। এখন আবার টর্ক পড়ানো লাগতেছে। আচ্ছা ছিল, সমস্যা নেই। টর্কের কনসেপ্টটা একটু ক্লিয়ার হয়ে গেলে এখান থেকে ভালোই হয়, খারাপ হয় না। আমি একটু টর্কটা পড়াই দিই, তাহলে আদারওয়াইজ এটা আসলে বোঝানো অনেক ঝামেলা। আমি একটু টর্ক পড়াই দিই। হ্যাঁ, আচ্ছা পাইভেটিং পয়েন্ট বুঝছো? পাইভেটিং পয়েন্ট বুঝছো? আচ্ছা এখন খেয়াল করো এই বস্তুর উপর বা সিস্টেমের উপর তুমি বলটা কোন জায়গায় প্রয়োগ করতেছো? এই পয়েন্টে না? কোন জায়গায় বল প্রয়োগ করতেছো? এই জায়গায়। আবার আরেকটা কোন জায়গায় প্রয়োগ করতেছো? ওই যে জায়গায়, তাই না? একটা বল প্রয়োগ করতেছো এই জায়গায়, আরেকটা বল প্রয়োগ করতেছো ওই যে ওই জায়গায়। পাইভেটিং পয়েন্ট আর যে পয়েন্টের মধ্যে বল প্রয়োগ করা হচ্ছে সেই পয়েন্টের মধ্যবর্তী দূরত্বকে আমরা কি বলবো? আর। কি বললাম? দুইটা পয়েন্ট। একটা হলো আমার পাইভেটিং পয়েন্ট, আরেকটা হলো যে পয়েন্টে বল প্রয়োগ করা হচ্ছে। এই দুইটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্বকে আমরা কি বলবো? আর বা মোমেন্ট আর্ম। কি বলবো? মোমেন্ট আর্ম অথবা আর। ঠিক আছে, কি বলবো? মোমেন্ট আর্ম বা আর। ঠিক আছে, আরটা কি? পাইভেটিং পয়েন্ট এবং যে পয়েন্টে বলটা প্রয়োগ করা হচ্ছে সেই দুইটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এই আমার পাইভেটিং পয়েন্ট, মানে যে পয়েন্টটা ঘোরার সময় ফিক্সড থাকবে। আরেকটা পয়েন্ট কি? যে পয়েন্টে তুমি ফোর্সটা দিছো, যে পয়েন্টে ফোর্সটা কাজ করতেছে। ঠিক আছে, এই দুটার মধ্যবর্তী দূরত্বকে আমরা কি বলবো? আর। আর এর ডিরেকশন কোন দিকে হবে? পাইভেটিং পয়েন্ট থেকে যে পয়েন্টে ফোর্সটা দেওয়া হয়েছে সেটার দিকে। আর এর ডিরেকশন কোন দিকে হবে? পাইভেটিং পয়েন্ট থেকে যে পয়েন্টে ফোর্সটা দেওয়া হয়েছে সেটার দিকে। কোন দিকে? পাইভেটিং পয়েন্ট থেকে যে পয়েন্টে ফোর্সটা দেওয়া হয়েছে সেদিকে। ঠিক আছে, কোনো সমস্যা আছে? একটু সমস্যা আছে? নাই? শিওর? ওকে, গুড। এখন তাহলে টর্ক কেমনে বের করব? টর্ক কেমনে বের করব? টর্কের মান হবে আর ইন্টু আর এর লম্ব বরাবর ক্রিয়ারত বলের উপাংশ। ক্রিয়ারত বলের উপাংশ। দেখো 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 টর্কের মান কেমনে বের করে? টর্কের এই একটাই ফর্মুলা, টর্কের আর কোনো ফর্মুলা নেই, একটাই ফর্মুলা টর্ক বের করার। সেটা কি? আর। আরটা কি? পাইভেটিং পয়েন্ট এবং যে পয়েন্টে বলটা প্রয়োগ করা হচ্ছে। কোন বল? যে বলের জন্য বস্তুটা ঘুরতেছে, যে বলের জন্য এখানে টর্ক তৈরি হচ্ছে বা বস্তুটা ঘুরতেছে, সেই বল যে পয়েন্টে প্রয়োগ করা হয়েছে। এই দুইটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব। আবারও পাইভেটিং পয়েন্ট এবং বল যে পয়েন্টে প্রয়োগ করা হয়েছে সেই দুটার মধ্যবর্তী দূরত্ব, সেই দুটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব। কোন বল? যে বলটার কারণে অবজেক্টটা ঘুরতেছে বা যে বলটার কারণে এখানে টর্ক তৈরি হয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু বলের কারণে টর্ক তৈরি হচ্ছে। ঠিক আছে, বলটাই কি করতেছে? টর্ক প্রডিউস করতেছে। ওকে, আচ্ছা ভালো। তাহলে এই হলো আমার আর ইন্টু আর এর লম্ব বরাবর বলের উপাংশ। কি বললাম? আর এর লম্ব বরাবর বলের উপাংশ। ওকে, আচ্ছা তাহলে চলো এটার জন্য ক্যালকুলেট করি। দেখো তো এখানে আর এর মান কত? এল না? এখান থেকে এটুকু দূরত্ব কত? এল না? তাহলে এখানে অ্যাকচুয়ালি আর এর মানটা কত? এল। কত? এল। এখন দেখো এল এর সাথে লম্ব দিক কোনটা? এই যেটা। এবার আবার কতখানি বল কাজ করতেছে? এফ। কতখানি বল কাজ করতেছে? এফ। এফ এর মান কত? কিউ ইন্টু ই। এফ এর মান কত? কিউ ইন্টু ই, রাইট? তাহলে আমি সরাসরি বসাই দিতে পারি কিউ ইন্টু ই। তাহলে টাউ ইজ ইকুয়ালস টু এল কিউ ই। এল কিউ ই। আচ্ছা এইটাই কি এখানে তৈরি হওয়া ফাইনাল টর্ক? না,
এখানে কিন্তু দুইটা বল কাজ করছে, এইটা একটা বলের জন্য তৈরি হওয়া টর্ক। এই যে টর্কটা তৈরি হয়েছে, এই টর্কটা কার জন্য তৈরি হয়েছে? এই যে এই বলটার জন্য। কোন বলটার জন্য? এই বলটার জন্য। ওকে, এখন এর তো টর্কের মান বের হইলো। টর্ক কি রাশি? ভেক্টর রাশি। টর্কের ডিরেকশন কোন দিকে হয়? টর্কের ডিরেকশন কোন দিকে হয়? দেখো, বস্তু যেদিকে ঘুরবে তুমি তোমার ডান হাতের বাঁকা আঙ্গুলগুলোকে সেই দিক ঘুরাবা। এই বল ক্রিয়া করার কারণে বস্তু কোন দিক ঘুরতেছে? এমনি করে ক্লকওয়াইজ। তাহলে তুমি তোমার ডান হাতের বাঁকা আঙ্গুলগুলোকে ক্লকওয়াইজ ঘুরাবা। তোমার বুড়া আঙ্গুলটা যেদিকে যাবে সেটাই হবে টর্কের ডিরেকশন। কি বললাম? বস্তু যেদিকে ঘুরবে তুমি তোমার ডান হাতের বাঁকা আঙুলগুলাকে সেদিকে ঘুরাবা, তাহলে তোমার ডান হাতের বুড়া আঙুলটা যেদিকে যাবে সেটাই হবে টর্কের ডিরেকশন। তাহলে বলেন, এই যে টর্কটা তৈরি হয়েছে ওর ডিরেকশন কোন দিকে হবে? ওর ডিরেকশন কোন দিকে হবে? দেখো, বস্তু ঘুরেছে এদিকে, তো টর্কের ডিরেকশন হবে এদিকে, তল বরাবর ভিতরের দিকে। তাহলে এই টর্কের ডিরেকশন কোন দিকে হবে? তল বরাবর ভিতরের দিকে, তল বরাবর ভিতরের দিকে। ঠিক আছে, সেটার আমরা নাম দিলাম টাউ ওয়ান। কি নাম দিলাম? টাউ ওয়ান। এই টাউ ওয়ানটা কার জন্য তৈরি হয়েছে? এই যে ওর জন্য তৈরি হয়েছে। কার জন্য? এই যে ওর জন্য। ঠিক আছে, এই যে এই ফোর্সটার জন্য। আচ্ছা, এখানে কি আরেকটা টর্ক তৈরি হবে? ইয়েস। কার জন্য? ওই যে ওইটার জন্য। চলেন বের করি। ওটার জন্য টর্ক হলো ধরেন T2। কত? T2। বলেন তো এই বলটাকে কোথায় প্রয়োগ করেছি? এখানে, রাইট। বলেন তো আমার পাইভেটিং পয়েন্ট কোনটা? এইটা। বলেন তো যে পয়েন্টে বল প্রয়োগ করা হয়েছে আর পাইভেটিং পয়েন্ট, এর ভিতরে মধ্যবর্তী দূরত্ব কত? L। তাহলে আমার মধ্যবর্তী দূরত্ব L। L এর লম্ব কোনটা? এই যে এইটা। L তো কোন দিকে কাজ করছে বলো তো? এই দিকে। এর লম্ব কোনটা? এইটা। এখন এই বরাবরই তো আমার বল কাজ করতেছে, তাহলে এই বরাবর বলের উপাংশ কত হবে? পুরা বলটাই, রাইট। সেই বলের মান কত? QE। বুঝতে পারছো? LQE। এই হলো আমার টাউ 2 এর মান বা সেকেন্ড টর্কটার মান। এই টর্কটা কার জন্য তৈরি হয়েছে? এই উপরের বলটার জন্য। আচ্ছা ভাইয়া, এই বলটা কাজ করার কারণে বস্তু কোন দিক ঘুরতেছে? এদিকে। দেখো, এটা কমন সেন্স। লাইক এখানে একটা বস্তু আছে, ওকে তুমি এই পাশ থেকে ঠেলা দিলে ওই পাশেই ঘুরবে, কখনো এই পাশে ঘুরবে না, রাইট? সো যেহেতু বস্তু এদিক ঘুরতেছে, বস্তু কোন দিক ঘুরতেছে? ক্লকওয়াইজ। তাহলে বলো, এইটার জন্য যে টর্কটা তৈরি হচ্ছে সেটা ডিরেকশন কোন দিকে? এই যে বস্তু ঘুরতেছে ক্লকওয়াইজ, তাহলে বুড়া আঙুল টর্কের ডিরেকশন মানে তল বরাবর ভিতরের দিকে। তাহলে কোন দিকে? তল বরাবর ভিতরের দিকে, তল বরাবর ভিতরের দিকে, তল বরাবর ভিতরের দিকে। বুঝছি কোন দিকে? তল বরাবর ভিতরের দিকে। ঠিক আছে। আচ্ছা, এখন আর কোনো টর্ক আছে না, কারণ এখানে দুইটা বলই আছে যারা কিনা এই সিস্টেমটাকে ঘোরাচ্ছে। সো যে যে বল সিস্টেম ঘোরানোতে অবদান রাখবে তাদের জন্যই শুধুমাত্র টর্ক তৈরি হবে। কি বললাম? যেই ফোর্সগুলা বা যেই বলগুলা সিস্টেমকে ঘোরানোর কাজে বা সিস্টেমের রোটেশন তৈরির কাজে অবদান রাখবে তাদের জন্যই শুধুমাত্র টর্ক তৈরি হবে। দেখো, ও অবদান রাখতেছে, ও এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছে, আবার ও অবদান রাখতেছে, ও এটাকে ক্লকওয়াইজ ঘোরাচ্ছে। ঠিক আছে, সো এই দুজনের জন্যই টর্ক পাওয়া যাবে, একটা টাউ 1, একটা টাউ 2। এখন দুইটা ভেক্টর রাশির দিকে তাকাও। এটাও একটা ভেক্টর, এটাও একটা ভেক্টর। দুইটা ভেক্টরের ডিরেকশন খেয়াল করো। এইটাও তল বরাবর ভিতরের দিকে, এটাও তল বরাবর ভিতরের দিকে। দুইটা ভেক্টর রাশি যদি একই দিকে কাজ করে তাদের লব্ধি ভেক্টর কেমনে বের করে? সিম্পলি তাদের যোগফল। দুইটা ভেক্টর রাশি যদি একই দিক কাজ করে তাদের লব্ধি ভেক্টর কেমনে বের করে? সিম্পলি তাদের যোগফল। বুঝছো? তাহলে আমার টোটাল টর্ক বা লব্ধি টর্ক কত হবে বলো তো? এখানে আমাদের লব্ধি টর্ক কত হবে? টাউ 1 প্লাস টাউ 2। কেন? কারণ দুইটা ভেক্টর এখানে একই দিকে কাজ করেছে, তার মানে LQE প্লাস LQE, তার মানে 2LQE। এখন এই 2LQ এটাই কি বলা যায়? একটু আগে পড়ে আসছো, ভ্রামক। কিসের ভ্রামক? দ্বিমেরু ভ্রামক। তার মানে এইটাকে আমরা বলতে পারি P, দ্বিমেরু ভ্রামক P ইন্টু E। এই হলো টর্ক বের করার ফর্মুলা। চলেন, বুঝছেন ঘূর্ণন কেমনে তৈরি হয় আর টর্ক কেমনে বের করা লাগে? আমরা কি বুঝতে পারিয়াছি? আমাদের কি বোধগম্য হইয়াছে? আমরা কি বুঝিতে পারিয়াছি নাকি পারি নাই? কোনটা? একটু কমপ্লিকেটেড, অ্যাডমিশনের টপিক, হালকা একটু কমপ্লিকেটেড, বাট এগুলো বুঝা লাগবে। বুঝছো? এগুলো আমাদের একটু বুঝা লাগবে। জি স্যার, ওকে। বাকিরা? বুঝছি দাদা, আগে পারতাম। নাইস, ওকে। বাকিরা? বুঝতে পারিয়াছি। ওকে, জাস্ট 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 তারপর বাকিদের কি অবস্থা? মধ্যে এসে ভেবাচা গেছি। আচ্ছা চিল, আচ্ছা বুঝছি ভাইয়া। ওকে, নাইস। এখন সবসময় তা তো সুন্দর করে দিবে না, তাই না?
আঁকা বাঁকা করে দিবে। চলো এখন আমরা আঁকা বাঁকা করে শিখবো, ঠিক আছে? যে যদি আঁকা বাঁকা করে দেয় তখন কেমনে বের করবো? দেখো টর্ক বের করা কিন্তু একটাই ফর্মুলা, হ্যাঁ, আর ইন্টু আর এর লম্ব বরাবর বলের উপাংশ, একটাই কি, আর ইন্টু আর এর লম্ব বরাবর বলের উপাংশ। এখন আর জিনিসটা যেন কি পাইভেটিং পয়েন্ট, আর যে পয়েন্টে বল প্রয়োগ করা হয়েছে সেই দুইটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব, আর কিছু না, ঠিক আছে? আচ্ছা ওকে, চলো এই ধরো আমার বাহ্যিক তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে? আচ্ছা ওকে 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 ওকে, আচ্ছা এই ঠিক আছে। এখন এখানে আমরা কি করব, আমাদের তড়িৎ দ্বিমেরুটাকে স্থাপন করব। ধরো এটা এইভাবে আছে, কিভাবে আছে, এইভাবে আছে, ঠিক আছে? কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। এই ধরো আমার পাইভেটিং পয়েন্ট, ঠিক আছে? এখানে আমি রেখেছি মাইনাস কিউ কুলম, এখানে আমি রেখেছি প্লাস কিউ কুলম, ওকে? আচ্ছা নাইস, ওকে। চলেন এবার খেয়াল করেন, যেহেতু বলরেখা এই পাশ থেকে আসতেছে, এখানে একটা প্লাস চার্জ আছে, যেহেতু বলরেখা ওই পাশে যাচ্ছে, তার মানে আমরা ধরে নিতে পারি ওই পাশে কি আছে, একটা মাইনাস চার্জ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই প্লাস মাইনাস কি করবে, আকর্ষণ করবে কোন বরাবর, এই বরাবর না, তড়িৎ প্রাবল্য যেদিকে কাজ করবে তড়িৎ বল তার সমান্তরালেই কাজ করবে। মাইনাসের ক্ষেত্রে বিপরীত দিকে, প্লাসের ক্ষেত্রে একই দিকে। সমান্তরাল মানে কিন্তু একই দিকেও হতে পারে আবার বিপরীত দিকেও হতে পারে, ঠিক আছে? মাইনাসের ক্ষেত্রে তড়িৎ বলটা হবে বিপরীত দিকে, কারণ প্লাস মাইনাসকে আকর্ষণ করবে। প্লাসের ক্ষেত্রে তড়িৎ বলটা হবে বিপরীত দিকে, কারণ প্লাস প্লাসকে বিকর্ষণ করবে, ঠিক আছে? বলেন এই বলের মান কত হবে, F is equals to QE। এই বলের মান কত হবে, F is equals to QE। বুঝি? কোনো সমস্যা আছে? নেই? নাইস। আচ্ছা এখন দেখেন এটা কি আমার তড়িৎ প্রাবল্য। আপনাকে বলে দিয়েছে যে আমার যে দ্বিমেরুটা আছে তাকে আমি তড়িৎ প্রাবল্যের সাথে থিটা কোণে রেখেছি। কত কোণে রেখেছি? থিটা কোণে। তড়িৎ প্রাবল্য কোন দিক কাজ করতেছে? এই যে দিকে। সো এই ভেক্টর রাশিটা বা তড়িৎ প্রাবল্যের যে ডিরেকশনটা তার সাথে আমরা কত কোণে রেখেছি আমাদের দ্বিমেরুটাকে? থিটা কোণে। এখন আমাকে একটা কথা বলো, ওইটা যদি থিটা হয় দেখেন তো এটা কি হবে? থিটা হবে। কি হবে? থিটা হবে। এটা যদি থিটা হয় বলেন তো এটা কি হবে? থিটা হবে। কারো কোনো আপত্তি আছে? কারো কোনো আপত্তি আছে? কোনো আপত্তি আছে? শিওর নাই? নাইস। আচ্ছা ভালো, এখন খেয়াল করেন আমার এই বলটার জন্য একটা টর্ক তৈরি হবে নাকি হবে না? এই বলটার জন্য একটা টর্ক তৈরি হবে নাকি হবে না? এই বলটার জন্য একটা টর্ক তৈরি হবে নাকি হবে না? অবশ্যই তৈরি হবে, অবশ্যই তৈরি হবে। বলেন সেই টর্ক এই বস্তুকে কোন দিকে ঘোরাবে? এই সিস্টেমকে এই বলের জন্য যে টর্কটা তৈরি হবে সেটা কোন দিক ঘোরাবে বলো তো? এই যে দিক ঘোরাবে। বুঝা যাচ্ছে না? এই যেমনে ঘুরে আসছে, তুমি এই বরাবর বল প্রয়োগ করছো, দেখো তো কোন দিক ঘুরায়? ওই যে দেখো কোন দিক ঘুরাচ্ছে, এই দেখো ক্লকওয়াইজ ঘোরাচ্ছে। দেখো কোন দিক ঘোরাচ্ছে, এই দেখো ক্লকওয়াইজ ঘোরাচ্ছে। বুঝতে পারছো কোন দিক ঘুরাবে? ক্লকওয়াইজ। আবার এটার দিকে তাকাও, এই বল কোন দিক ঘুরাবে বলো তো? ক্লকওয়াইজ ঘুরাবে। বুঝতে পারছো? সো যেহেতু এই বলও ঘুরাচ্ছে, এই বলও ঘুরাচ্ছে, তাহলে এই বলের জন্য আমি একটা টর্ক পাবো, আবার এই বলের জন্য আমি একটা টর্ক পাবো। যে বলের কারণেই রোটেশন তৈরি হবে বা যে বলের কারণেই ঘূর্ণন তৈরি হবে সেই বলের জন্যই টর্ক পাওয়া যাবে। যে বলের কারণেই রোটেশন তৈরি হবে বা যে বলের কারণেই ঘূর্ণন তৈরি হবে সেই বলের জন্যই আমরা কি পাবো? টর্ক পাবো। বুঝেছি? নাইস। তাহলে বলেন এই বলের জন্য আমার টর্ক কত হবে? আমি নাম দিলাম টাউ 1। ফর্মুলা কি? আর ইন্টু আর এর লম্ব বরাবর এফ এর উপাংশ বা বলের উপাংশ। বলেন এই আর এর লম্ব কোনটা? আমার আর কোন দিকে বলেন তো? এই যে দেখেন এই হলো আমার পাইভেটিং পয়েন্ট, ঠিক আছে? বলটা কোন পয়েন্টে প্রয়োগ করছি? এই পয়েন্টে, রাইট? তাহলে আমার আর কোনটা বলেন তো? এই যে এইটুকু। ডিরেকশন কোন দিকে? এই দিকে। কোন দিকে? এই দিকে। তাহলে এই যদি হয় আমার আর এর ডিরেকশন, আর এর লম্ব কোনটা হবে বলতো? এই যে এই হলো আমার আর এর সাথে লম্ব। কোনো সমস্যা আছে? এই হলো আমার আর এর সাথে লম্ব। তাহলে আমার এই বরাবর বলের উপাংশ লাগবে। কোন বরাবর লাগবে? এই বরাবর বলের উপাংশ লাগবে। এখন খুব কেয়ারফুল, তুমি লম্ব আঁকছো না, এটা তাহলে কত? 90 ডিগ্রি। এটা কত? 90 ডিগ্রি, ঠিক আছে? আমার একটা কথা বলো, এই পুরা কোণটা কত? 180 ডিগ্রি না? কত? 180 ডিগ্রি, রাইট? তাহলে এই টোটালটা 180, এইটুকু থিটা, এইটুকু 90, তাহলে এইটুকু কত? 90 মাইনাস থিটা। এইটুকু কত? 90 মাইনাস থিটা। বুঝি? এটুকু কত? 90 মাইনাস থিটা। এটুকু কত? 90 মাইনাস থিটা। বুঝো? কোনো সমস্যা আছে? এটুকু কত? 90 মাইনাস থিটা। তাহলে বলো এই বরাবর এই বলের উপাংশ কত হবে? f cos 90 মাইনাস থিটা মানে f sin থিটা।
বুঝো উপাংশ নেওয়া, ভেক্টর পড়ছি না, ভেক্টর পড়ছি তো, উপাংশ নেওয়া জানি তো, ঠিক আছে? তাহলে f cos 90 মাইনাস থিটা বা f sin থিটা। তাহলে বলো এই বরাবর বলের উপাংশ কত? f sin থিটা। আর এর লম্ব বরাবর যে বলের উপাংশটা কাজ করবে সেইটাই টর্ক তৈরি করবে। আর এখানে হলো f sin থিটা, ঠিক আছে? এখানে আর এর মানটা কত রে? আর এর মান কত? এখানে আর এর মান কত? l না, টোটালটা 2l, অর্ধেক কত? l। তাহলে l, f এর মান কত? q e sin থিটা, মানে l q e sin থিটা। বুঝতে পারছেন? এই হলো আমার টর্ক 1 এর মান। বলেন ভেক্টর রাশি তো ডিরেকশন কোন দিকে হবে? কোন দিক ঘোরাচ্ছে? ক্লকওয়াইজ ঘোরাচ্ছে। কোন দিক ঘোরাচ্ছে? ক্লকওয়াইজ ঘোরাচ্ছে। তাহলে ডিরেকশন কোন দিকে হবে? তল বরাবর ভিতরের দিক। কোন দিকে হবে? আরেকটা ফোর্স আছে। আচ্ছা তোমরা মনে মাঝখানে মনে একটা ইন্টারাপশন চলে আসছিল, ঠিক আছে? আমি আবার বলতেছি, দেখো এখানে যে টর্কটা তৈরি হয়েছে সেটা কার জন্য তৈরি হয়েছে? এই ফোর্সটার জন্য তৈরি হয়েছে, ঠিক আছে? এখানে কি একটাই ফোর্স আছে? না, এখানে আর একটা ফোর্স আছে। সেই ফোর্স কোনটা? এই যে এই ফোর্সটা, ঠিক আছে? তাহলে এই ফোর্সের জন্য আমরা কি পাবো বলো? একটা টর্ক পাবো। চলেন সেই টর্কটা বের করি। সেটা কত? টাউ ইজ ইকুয়ালস টু আর। আর কোন দিক কাজ করবে? এই যে আমার পাইভেটিং পয়েন্ট, বল দিছি কোন দিকে? এই যে এই পয়েন্টে, রাইট? তাহলে বলেন আর কোন দিক কাজ করবে? এই যে দিকের মান কত? এল। কত? এল। তাহলে এল ইনটু এল এর লম্ব বরাবর ক্রিয়ারত বল। বলো তো এল এর লম্ব কোনটা? এই যে এইটা। এল এর লম্ব কোনটা? এইটা। এখন দেখ এটা যদি থিটা হয়, এই বরাবর যদি এফ কাজ করে, তাহলে এই বরাবর এফ এর উপাংশ কত হবে? এফ সাইন থিটা। এর নিয়ে কার কোনো সমস্যা আছে? এই বরাবর এফ এর উপাংশ যে এফ সাইন থিটা হবে, এটা কার কোনো সমস্যা আছে? সিম্পল ব্যাপার ভাই। এটা বরাবর কি হবে? এফ সাইন, লাইক এরকম এরকম এরকম, হ্যাঁ? এই হলো আমার এফ, এই হলো আমার থিটা। তাহলে এই বরাবর যদি এফ কস থিটা হয়, এই বরাবর কি হবে? এফ সাইন থিটাই তো হবে। সো এটাই তো ব্যাপার। এই যে আমার এফ, এই আমার থিটা, এই বরাবর কি হবে? এফ সাইন থিটা। এই বরাবর কি হবে? এফ কস থিটা। সো আমার লাগবে আর এর সাথে বা এল এর সাথে লম্ব বরাবর উপাংশটা, সেটা কত? এফ সাইন থিটা। কোনো সমস্যা আছে? নাই। গুড। তাহলে ওখানে কি বসাবো? এফ সাইন থিটা। এফ এর মান কত? কিউই। তাহলে কিউই সাইন থিটা কি হবে? কিউই সাইন থিটা, মানে এল কিউই সাইন থিটা। চলেন ডিরেকশন কোন দিকে হবে? এই বলের জন্য কোন দিক ঘুরতেছে সিস্টেম? ক্লকওয়াইজ। তাহলে ডিরেকশন হবে তল বরাবর ভিতরের দিকে। কোন দিকে? তল বরাবর ভিতরের দিকে। তল বরাবর ভিতরের দিকে। তল বরাবর ভিতরের দিকে। বুঝছো? এখন দেখো দুইটা টর্ক পাওয়া গেছে, আর কোনো টর্ক নাই এখানে। দুইটা বলের জন্য টর্ক তৈরি হবে। দুইটা টর্ক পাওয়া গেছে, দুইটারই ডিরেকশন সেম দিকে। যখন দুইটা ভেক্টর একই দিকে কাজ করে তাদের লব্ধি কি হয়? সিম্পলি তাদের যোগফল। কি হয়? সিম্পলি তাদের যোগফল। তাহলে বলো লব্ধি টর্ক কত হবে? সিম্পলি এই দুইটার যোগফল। লব্ধি টর্ক কত হবে? লব্ধি টর্ক সিম্পলি এই দুইটার যোগফল, মানে 2L3 E sin থিটা। 2L3 মানে কি? P E sin থিটা। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আচ্ছা এখন এটা তো গেল স্কেলার ফর্ম। এটা কোন ফর্মে প্রকাশ করা হয়েছে? স্কেলার ফর্ম। কেন স্কেলার ফর্ম ভাইয়া? দেখো এখানে কোনো ভেক্টর রাশি ব্যবহার করা হয় না। কেন ভাইয়া? টর্ক তো ভেক্টর, দ্বিমেরু ভ্রামক তো ভেক্টর, ভাইয়া তড়িৎ প্রাবল্যও তো ভেক্টর। ভাইয়া 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 ভেক্টরকে রিপ্রেজেন্ট করা হয় এইভাবে। এইটা দিয়ে বোঝানো হয় এটা এ ভেক্টর। আমি যদি এইটা না লিখে শুধুমাত্র এ লিখি, তার মানে এটা এ ভেক্টরের মান। সো আমি যখন শুধুমাত্র টাও লিখেছি, টাওয়ের উপরে কোনো সিম্বল দেই নাই, ওই অ্যারোটা দেই নাই, তার মানে এটা বোঝাচ্ছে টর্কের মান, টর্ক ভেক্টরকে বোঝাচ্ছে না। হ্যাঁ, আমি যদি এরকম লিখি সেটা টর্ক ভেক্টরকে ইন্ডিকেট করবে। আমি যদি খালি এটা লিখি সেটা টর্ক ভেক্টরের মানকে নির্দেশ করবে। সো এখানে শুধুমাত্র মান নিয়ে ডিল করা হয়েছে, কোনো ডিরেকশন না। সো এই ফর্মটাকে আমরা কি বলবো? স্কেলার ফর্ম। কি বলবো? স্কেলার ফর্ম। আচ্ছা এখন যদি এটাকে আমি ভেক্টর ফর্মে রিপ্রেজেন্ট করতে চাই, যদি আমি এটাকে এখন ভেক্টর ফর্মে রিপ্রেজেন্ট করতে চাই, খেয়াল করেন এটা আমার একটা ভেক্টর, এইটা আমার একটা ভেক্টর, এইটা আমার একটা ভেক্টর। এইটা কি? এইটা কি? থিটাটা কি? থিটাটা এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। কেমনে ভাইয়া? থিটাটা কি বললাম? এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। কেমনে? দেখো এই আমার ই, রাইট রাইট। আচ্ছা এখানে ছিল আমার মাইনাস কিউ, এখানে ছিল আমার প্লাস কিউ। ভাইয়া পি বা দ্বিমেরু ভ্রামক যেন কোন দিক থেকে কোন দিক কাজ করে? মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে। তাহলে বলো আমার দ্বিমেরু ভ্রামকের ডিরেকশন কোন দিকে হবে? এই যে এই দিকে। দেখো তো এই দিক আর ই এর মধ্যবর্তী কোণ কত? থিটা। তার মানে দ্বিমেরু ভ্রামক আর ই এই দুটোর মধ্যবর্তী কোণ কত? থিটা। তাহলে এই যে থিটাটা এটা অ্যাকচুয়ালি কি? পি এবং ই এর মধ্যবর্তী কোণ। তাহলে আমি কি লিখতে পারি? আমি কি লিখতে পারি হয় টাউ ইজ ইকুয়ালস টু পি ক্রস ই, অথবা টাউ ইজ ইকুয়ালস টু ই ক্রস পি। যে কোনো একটা হবে, যে কোনো একটা হবে। এই দুটোর যে কোনো একটা হবে। হবে তো নাকি? এই দুটোর যে কোনো একটা যে হবে, এটা কারো ডাউট আছে?
এই দুইটার যে কোনো একটা যে হবে। আচ্ছা ভাইয়া এইটার 2 নাম্বার টর্কের উপাংশটা বলেন আরেকবার। টাউ টুর শুরু থেকে শুনতে পারলাম না। আচ্ছা আমি বলতেছি আবার। তোমরা কিছু শুনো নাই? তোমরা কিছু শুনতে পারো নাই? কিছুই শুনো নাই? লাইক যা যা বলছি কিছুই শুনো নাই? আয় হায়, এতক্ষণ ধরে বকবক করে যাচ্ছি, কিছু শুরু নাই? দেন দ্যাটস স্যাড। তোমরা কিছু শুরু নাই, লাস্টের টুকুর আবার। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি। আজকে কি একটু কঠিন পড়াচ্ছি, দেখে কি পোলাপান নাই নাকি? আজকে কি পড়ানো বেশি কঠিন হয়ে যাচ্ছে? অনেক কঠিন কিছু পড়াচ্ছি কি রে? আজকে কি পড়ানো কঠিন হয়ে যাচ্ছে? অনেক কঠিন কিছু পড়াই ফেলতেছি? আচ্ছা শুনছি। আচ্ছা ওকে 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 ঠিক আছে ওকে। আচ্ছা আমি আবার বলতেছি। দেখো শুনো, এই যে জায়গাটা এখানে এফ সাইন থিটা যে ব্যাপারটা, রাইট? আচ্ছা আমি বলছি এই বরাবর আছে এফ, হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা হলো থিটা, এটা হলো থিটা, যে অনুরূপ কোণ নিয়েছিলাম, রাইট? আচ্ছা আমার লাগবে এই আর এর সাথে লম্ব বরাবর বলের উপাংশ, এইটার সাথে বলের কোণ হলো থিটা, তাহলে এই বরাবর বলের উপাংশ কত হবে? এফ কস থিটা। যে বরাবর কস থিটা তার লম্ব বরাবর হবে সাইন থিটা, তাহলে এই বরাবর বলের উপাংশ কত হবে? এফ সাইন থিটা। তাহলে বলো এইটার জন্য তৈরি হওয়া টর্কের মান কত হবে? ওই যে এখান থেকে দূরত্বটা, পাইভেটিং পয়েন্ট থেকে যে পয়েন্টে বল প্রয়োগ করা হয়েছে সেটার দূরত্ব, যেটা হলো এল, ইনটু এই পয়েন্টে ঠিক আছে আর এর সাথে লম্ব বরাবর বলের উপাংশ, সেটা কত? এফ সাইন থিটা। আর এফ মানে হলো কিউই, তার জন্য লিখেছি কিউই সাইন থিটা। ওকে, এটুকুই, আর কিছু না। এটার জন্য টর্ক কোন দিক তৈরি হবে? তল বরাবর ভিতরের দিকে, ঠিক আছে? যেহেতু দুইটার জন্য টর্ক তৈরি হচ্ছে তল বরাবর ভিতরের দিকে, তার মানে লব্ধি টর্কটা হবে সিম্পলি দুইটা টর্কের যোগফল। যখন দুইটা ভেক্টর একই দিকে কাজ করে তাদের লব্ধি ভেক্টর হয় দুইটা ভেক্টরের যোগফলের সমান। তার লব্ধি ভেক্টরটা হবে দুইটা ভেক্টরের যোগফল। প্রত্যেকটার মান ছিল এল কিউ ই সাইন থিটা, তো দুইটা যোগ করলে হবে 2l কিউ ই সাইন থিটা। আমরা জানি 2l কিউ মানে হলো পি, আর ই এর মতো থাকতেছে, আর সাইন থিটার মতো থাকতেছে। এখন দেখো এখানে সবকিছু স্কেলার রাশি। কি রাশি? স্কেলার রাশি। তার যদি এই ফর্মটাকে বলেছি স্কেলার ফর্ম, এখন তোমাকে কেউ বলেছে ভেক্টর ফর্মে রিপ্রেজেন্ট করতে, ঠিক আছে? তাহলে এইভাবে ভেক্টর ফর্মে রিপ্রেজেন্ট করা লাগবে। কেমন লিখলাম দেখো, এটা একটা ভেক্টর টর, আবার পি একটা ভেক্টর, ই একটা ভেক্টর, আবার সাইন থিটাটা কি বলতো? পি আর ই এর মধ্যবর্তী কোণ। আমার পি কোন দিক কাজ করতেছে? মাইনাস থেকে, ডাইপোলের মাইনাস থেকে প্লাসের দিক কাজ করে তড়িৎ দ্বিমেরু, তো সরি দ্বিমেরু ভ্রামকের ডিরেকশন কোন দিকে? মাইনাস থেকে প্লাসের দিকে, মাইনাস থেকে প্লাসের দিকে। ই এর ডিরেকশন কোন দিকে? এই দিকে। দেখো তো এই দুইটার মধ্যবর্তী কোণ কত? থিটা, বুঝছো? তাহলে পি ই সাইন থিটা, এটাকে আমি পি ক্রস ই অথবা ই ক্রস পি যে কোনো একটা দিয়ে লিখতে পারি। দুইটা কখনোই ঠিক হতে পারে না, যে কোনো একটা ঠিক হবে, বাট দুইটার একটা তো হবে। এখন বুঝছো কিনা? এই দুইটার একটা যে হবে সেটা কি বুঝতে পারছো? ভাই 1 নাম্বার টর্কে 90 ডিগ্রি মাইনাস থিটা আর একবার। আচ্ছা আমি বলছি এই হলো থিটা, এই হলো 90 ডিগ্রি, টোটালটা হলো 180। তাহলে 180 থেকে 90 আর থিটা মাইনাস করলে কি পাবো? এই অ্যাঙ্গেলটা পাবো। তাহলে 180 থেকে 90 আর থিটা মাইনাস করো, 90 মাইনাস থিটা, এটাই কি হবে? এই যে অ্যাঙ্গেলটা হবে, ঠিক আছে? চলো এবার বুঝছো? এবার বুঝতে পেরেছো? জি বুঝেছি। ওকে ঠিক আছে। আমার অ্যাকচুয়ালি খুবই মাথা ধরছে, বুঝছো? আমি গতকাল রাতে ঘুমাই নেই, আমার আজকে পরীক্ষা ছিল, আর মাথাটা তো ধরে অস্থির অবস্থা। যাও, সমস্যা নেই, বুঝতে পারছেন না? জি ওকে নাইস। তাহলে এখন কথা হলো এক্সপ্রেশন কোনটা ঠিক হবে? এইটা 1 নাম্বারটা ঠিক কোনটা হবে? 1 নাম্বারটা ঠিক হবে নাকি 2 নাম্বারটা ঠিক হবে? প্রশ্ন হলো যে এই এক্সপ্রেশন কোনটা ঠিক হবে? 1 নাম্বারটা ঠিক হবে নাকি 2 নাম্বারটা ঠিক হবে? চলো দেখা যাক কোনটা ঠিক হবে। কেমনে বুঝবো ভাইয়া কোনটা ঠিক হবে? আচ্ছা শুনো, ক্রস গুণের ডিরেকশন বের করতে পারো? ক্রস গুণের ডিরেকশন কেমনে বের করে? আমি বললাম এই হলো এ, এই হলো বি। বলো এ ক্রস বি এর ডিরেকশন কোন দিকে? এটার ডিরেকশন কোন দিকে? আর বি ক্রস এ এটার ডিরেকশন কোন দিকে? চলো কমেন্টে জানাও। এ ক্রস বি এর ডিরেকশন কোন দিকে আর বি ক্রস এ এর ডিরেকশন কোন দিকে? আমি একটু জানতে চাই। আপনারা কি এটা জানেন? নাহলে আমার আবার বুঝানো লাগবে। এটা কি আপনারা জানেন এ ক্রস বি এর ডিরেকশন কোন দিকে আর বি ক্রস এর ডিরেকশন কোন দিকে? এটা জানা উচিত। জীবনের প্রথম চ্যাপ্টারই হয় ভেক্টর, সেটা অবশ্যই পড়ে থাকা উচিত, রাইট? চলো এ ক্রস বি এর ডিরেকশন কোন দিকে হবে এবং বি ক্রস এ এর ডিরেকশন কোন দিকে? আমাকে কাইন্ডলি একটু জানাও। বলো কোনটা হবে? কোনটা কোন দিকে হবে বলো?
এ ক্রস বি এর ডিরেকশন কোন দিকে হবে অ্যান্ড বি ক্রস এর ডিরেকশন কোন দিকে হবে বলেন তো বাচ্চারা? চলো 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 তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি। এ ক্রস বি এর ডিরেকশন কোন দিকে হবে অ্যান্ড বি ক্রস লম্ব বরাবর। না না না, এটা বললে হবে না। একটা আচ্ছা, একজন বলছে প্রথমটা ভিতরের দিক আর একটা হবে বাইরের দিক। আচ্ছা ওকে গুড, হয়েছে, ঠিক আছে। দেখো ডিরেকশন বের করার সিস্টেম হলো প্রথমটা থেকে দ্বিতীয়টার দিকে তোমার হাতের বাঁকা আঙ্গুলগুলোকে ঘোরাবা। চলো এ ক্রস বি, তার মানে আঙ্গুল ঘোরাবা কোন দিক থেকে? এ থেকে বি এর দিকে, মানে এই যে এ থেকে বি এর দিকে, এ থেকে বি এর দিকে। দেখো তো বুড়ো আঙ্গুল কোন দিক যাচ্ছে? তল বরাবর ভিতরের দিকে। তাহলে এটা ডিরেকশন হবে তল বরাবর ভিতরের দিকে। ওকে আচ্ছা, বি ক্রস এ, বি ক্রস এ তার মানে বাঁকা আঙ্গুল ঘোরাবো বি থেকে এর দিকে। দেখো তো আমার বুড়ো আঙ্গুল কোন দিকে আসতেছে? তল বরাবর বাইরের দিকে। তাহলে এটা ডিরেকশন কোন দিকে হবে? তল বরাবর বাইরের দিকে। বুঝছো? শিওর একদম বুঝছো? ওকে নাইস। আচ্ছা তাহলে আমাকে একটা কথা বলো, এইখানে এখানে টর্ক কোন দিক কাজ করতেছে? এই সিস্টেমে টর্ক কোন দিক কাজ করতেছে? একটু আগে বের করছে, এই সিস্টেমে টর্ক কাজ করতেছে কোন দিকে? তল বরাবর ভিতরের দিকে, তল বরাবর ভিতরের দিকে। এই সিস্টেমের টর্ক কোন দিক কাজ করতেছে? তল বরাবর ভিতরের দিকে। জাস্ট একটু আগে বের করছো। এটার জন্য টর্ক তল বরাবর ভিতরের দিকে, এটার জন্য টর্ক তল বরাবর ভিতরের দিকে। সো এই সিস্টেমের টর্ক কোন দিক কাজ করতেছে? তল বরাবর ভিতরের দিকে, রাইট? এর নিয়ে কারো কোনো কনফিউশন আছে? নাই? শিওর, গুড। এইবার দেখো এখান থেকে তুমি দুইটা থেকে তো টর্কই পাচ্ছ। চলো টর্কের ডিরেকশন বের করো। যদি পি ক্রস ই করি তাহলে আমি কোন দিক থেকে কোন দিক ঘোরাবো? পি থেকে ই এর দিকে। চলো পি থেকে ই এর দিক ঘোরাও, পি থেকে ই এর দিক ঘোরাও, পি থেকে ই এর দিক ঘোরাও। দেখো বুড়ো আঙুল কোন দিক যায়? ভিতরের দিকে। তার মানে এই এক্সপ্রেশন থেকে আমরা যে টর্কটা পাবো সেটা ডিরেকশন কোন দিক হবে? তল বরাবর ভিতরে, তল বরাবর ভিতরে। চলেন সেকেন্ডটায় আসেন, ই ক্রস পি। তাহলে আঙুল কোন দিক থেকে কোন দিক ঘোরাবেন? ই থেকে পি এর দিকে, ই থেকে পি এর দিকে ঘুরাইছেন। কোন দিকে আসছে? তল বরাবর বাইরের দিকে। তাহলে এখান থেকে যে টর্কটা পাবো সেটা কোন দিক হবে? তল বরাবর বাইরের দিকে, তল বরাবর বাইরে। এখন বলেন এই সিস্টেমে টর্ক অ্যাকচুয়ালি কোন দিক কাজ করতেছে? তল বরাবর ভিতরে। তাহলে এক্সপ্রেশন কোনটা ঠিক? এইটা নাকি এইটা? অবশ্যই এইটা। বুঝছো? চলো, বুঝতে পারছো? বুঝতে পারছো? বলেন 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 বলেন, আপনারা কি বুঝতে পারছেন কেন টর্কের এক্সপ্রেশন পি ক্রস ই হবে, কেন ই ক্রস পি হবে না? কেন টর্কের এক্সপ্রেশন পি ক্রস ই হবে, কেন ই ক্রস পি হবে না? আপনারা কি বুঝিতে পারিয়াছেন? আপনারা কি বুঝিতে পারিয়াছেন? এই বুঝছো নাকি বুঝো নাই? কোনটা বাচ্চারা, কোনটা? জি বুঝেছি, নাইস, ওকে। বাকিদের কি অবস্থা? বাকিরা বুঝছি, ওকে নাইস, ওকে। বাকিরা 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 টর্কের এক্সপ্রেশন এটা হবে, এটা বুঝছো? এখানে যে টর্ক তৈরি হবে সেটা বুঝছো? ভাইয়া মাইনাস কিউ এর কিউ উপরে নাই, উপরে নাই তখন কি হবে? উপরে নেই, আচ্ছা তখন কি হবে? একই কাহিনী হবে, তখন তো সিস্টেম উল্টা দিক ঘুরবে। তুমি যদি মাইনাস কিউ উপরে নাও আর প্লাস কিউ নিচে আনো তখন বল কাজ করবে এই দিকে, এটা কাজ করবে এই দিকে। তখন সিস্টেম কোন দিক ঘুরবে? তখন সিস্টেম ঘুরবে অ্যান্টি ক্লকওয়াইজ। তখন টর্ক কোন দিক কাজ করবে? তল বরাবর বাইরের দিক কাজ করবে। বুঝতে পারছো? মানে একই জিনিস, ঠিক আছে? একই জিনিস, আলাদা কিছু না, একই জিনিস ভাইয়া, একই জিনিস। বুঝছি, হাই রে নেট দাদা, বুঝছি, ওকে নাইস। আচ্ছা এবার শুনো শুনো শুনো, যদি বুঝে থাকো খুবই ভালো। আমি আজকের ক্লাসটা বড় করব না, আমার আসলে শরীরে এগুলো আইতেছে না, আমার ঘুমানো দরকার। ওকে, সো তোমাদের কালকে ক্লাস হবে, সেটা এক্সট্রা ক্লাস। ওকে, কালকে তোমাদের ক্লাসটা মেবি কয়টার দিকে হবে? আই হোপ 3টা বা 3:30টায়। আমার কালকে ভ্যাকসিন নেওয়ার আছে, আর যদি ভ্যাকসিন নিতে নিতে লেট হয়ে যায় তাহলে রাত 10টায় হবে, ঠিক আছে? তোমাদের কালকে রাতে ক্লাস হবে, ওকে? সেটা এক্সট্রা ক্লাস। ওকে, কালকে রাতে আপনাদের ক্লাস আছে, আমি নোটিশ দিয়ে দিবনি তাও। ওকে, অ্যান্ড টাইমটা হয় রাত 10টায় হবে অথবা দিনের বেলায় হবে, এক্সট্রা ক্লাসটা দিনের বেলায় হতে পারে, আমি সেটা তোমাদেরকে জানাই দিব। ওকে, বাট আজকের মতো আর আগাচ্ছি না, আজকে একদমই আর কুলাইতেছে না ভাই। তোমরা এই জিনিসগুলো একটু বাসায় দেখো, একটু দেখো, দেন তাহলে পরেরটা একটু তাহলে বুঝতে সুবিধা হবে। ফার্স্ট টর্ক 90 মাইনাস থিটা, আরেকবার প্লিজ বলেন ভাই, এটা আমি বলছি, আরেকবার বলছি, তুমি বলার পর আরেকবার বলছি, একটু কষ্ট করে দেখো তাহলেই হবে, ঠিক আছে? আচ্ছা 10টায় দেন ভাই, দুপুরে প্রাইভেট।
আমি দিয়ে দিছি ভ্যাকসিন। আচ্ছা ওকে, ফিনিক্স বুস্টারের ক্লাস আছে মনে হয়, হ্যাঁ কালকে আছে করে 7:30টায় ক্লাস, ঠিক আছে। ফিনিক্সের ক্লাস 7:30টায়, এটাতেও ক্লাস হবে। কালকে অ্যাপোলোতেও ক্লাস হবে, অ্যাপোলোতে ক্লাসটা দিনেও হতে পারে রাতেও হতে পারে। কালকে ফিনিক্সে ক্লাস হবে না? হ্যাঁ হবে তো, হবে 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 হবে। ওকে ঠিক আছে তাহলে বাচ্চারা, ওকে তাহলে দেখা হচ্ছে কালকে। কালকে আবার এই জিনিসের বাকি পার্টটুকু আমরা পড়বো, ঠিক আছে, এখনো শেষ হয় নাই। সো অবশ্যই এটুকু পড়ে আসাটা অনেক জরুরি, এটুকু পড়ে আসলে পরেরটুকু বুঝতে পারবেন, নাহলে কিন্তু আবার প্যাচ খেয়ে যাবেন, ঠিক আছে। তাহলে কালকের ক্লাসে দেখা হচ্ছে, আজকের মতো আমি যাই একটু ঘুমাই ভাই, টাটা, পরের দিন দেখা হচ্ছে, ঠিক আছে, বাই বাই।